ইশারা টিশাতের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢোকার সাহস হচ্ছে না তার, যদিও তাকে এখনো টিশাতের পরিবারে কেউ দেখেনি, টিশাও দেখেনি, চিনতেও পারবে না। কনফিডেন্সের সাথে ভেতরে ঢুকে যাওয়া উচিত তার, কিন্তু তবুও ভয় করছে। বাই এনি চান্স কোনোভাবে ধরা পড়ে গেলে রক্ষে থাকবে না। কি যে করবে তার সাথে আল্লাহ জানে, জানেও মেরে দিতে পারে। সিয়াম, আমান, আহাদ, ইভান খানিকটা দূরে বিশাল ঝাউ গাছের পেছনে লুকিয়ে আছে। মূলত তারা চারজনই ইশারাকে প্রোটেক্ট করতে এসেছে। কোনোভাবে যদি ধরা পড়ে যায় তাহলে তারা ইশারাকে কি নিয়ে পালাবে। বন্দুক, চাকু সহ সব ধরনের যন্ত্র এনেছে সাথে। সিয়াম বড়ই চিন্তিত। 10টা না 5টা না একটা মাত্র বউ তার, তো আবার একবার মাত্র বাসর করেছে। আহারি, অকালে বউ হারলে আর কি সেই বউ পাবে? একটা জীবন বউহীনা কেটে যাবে, আর কোনোদিনও চুমুর স্বাদ গ্রহণ করতে পারবে না, মেশিনের পাওয়ার দেখাতে পারবে না। এইসব ভাবতেই কান্না পায় শ্যামের। সে নাক টেনে টেনে বলে হচ্ছে, ভাই, আব্বা আমার বউটাকে পেল। বিশ্বাস কর, টনির টুনটুনি পাওয়ারফুল হয়ে গেলেও মানতে পারবো, কিন্তু আমার বউয়ের কিছু হলে তারাই তারাই আগুন জ্বালিয়ে দিব। তোরা লিখে রাখ। পয়েন্ট নাম্বার 1, তুই তারের কাছে যাবি কিভাবে? পয়েন্ট 2, দেশলাই পাবি কোথায়? পয়েন্ট নাম্বার 3, এতগুলো তারা জ্বালাতে কতটা কেরোসিন লাগবে? আর এত কেরোসিনই বা পাবি কোথায়? বিরক্ত সিয়াম চোখ মুখ কুচকে ফেলে। আহাত বলে হচ্ছে, পাপির দল, তোদের জন্যই ভাবি ধরা খেয়ে যাবে। মুখ বন্ধ রাখ। ভাই, আমার মুখটা বন্ধ হতে চায় না। কি করা যায় বলো তো? ট্রেনের মতো দুঃখগুলো মুখ ফুটে বেরিয়ে আসছে। তখনই ইভান বায়ু ত্যাগ করে। বিকট শব্দে সে বায়ুর গন্ধের পরিমাণও ঠের পেয়েছে। মনে হচ্ছে বায়ুর সঙ্গে পচেও বেরিয়ে গেছে। সকলেই নাক মুখ বন্ধ করে ফেলে। আমার নিজে শার্ট খুলে বাতাস নেয় মুখের কাছে, যাতে হাওয়ায় দুর্গন্ধ দূরে চলে যায়। সিয়াম বলে, ভাই, তোর প্যান্ট মাখিয়ে গেছে না? কয়দিন যাবৎ পেট পরিষ্কার করিস না, বলতো? তোর মুখ বন্ধ করার জন্য হালকা করে বায়ু বের করতে চেয়েছিলাম, কিন্তু শালার বায়ু বেমানি করে পুরোটাই বেরিয়ে গিয়েছে। আমার কি দোষ বল? আহাত ইভানের পেছনে ছিল। গোটা গন্ধটা সে অনুভব করেছে এবং শেষ মুহূর্তে চোখ মুখ উল্টে পড়ে যায়। টান টান হয়ে শুয়ে পড়ে খাসের উপর। নিঃশ্বাসটাও বন্ধ হয়ে আসছে। জীবনে অনেক কিছু দেখেছে, অনেক গন্ধ হজম করেছে, কিন্তু ইভানের বায়ুর গন্ধ সে হজম করে নিতে পারবে না। সে সেন্সলেসই হয়ে যায়। আমান, সিয়াম দুজনে একে অপরের মুখ ছাঁচে করছে। তারপর তাকা ইভানের পানে, যেন এক্ষুনি তাকে চিবিয়ে খাবে। ইভান একবার নিজের প্যান্ট চেক করে, আসলে কি মাখিয়ে ফেললো? এত দুর্গন্ধ কেন? ভাই, তোরা আমার বকিস না। আমি যদি জানতাম আমার পাদের গন্ধে আহাত জ্ঞান হারাবে, তাহলে আমি পাদ দিতাম না। যেভাবেই হোক পাদ আটকে বসে থাকতাম। সিয়াম ঠাস করে একটা থাপ্পড় মারে ইভানের মাথায়। শালা গরুমরা খেয়েছিস? মরিস না ভাই, আমি আর জীবনই পাদ দিমু না। ভাবের কসম, তোরা শান্ত হ। যে গন্ধ খাওয়াইছিস তাতে শান্ত হতে পারছি না। শালা তুই প্রতিদিন 3বার টয়লেট করবি। সিয়াম, ওকে রুটিন বানিয়ে দিস তো। কিন্তু আমি তো এমনিতেই 4বার করি। আর কিছু বলার ভাষা খুঁজে পায় না ওরা। আহাত নড়ে চড়ে পিটপিট করে চোখ খোলে। মাথার উপর নীল আসমান দেখতে পায়। সেই ভয়ঙ্কর দুর্গন্ধের সন্ধানে নাক টানে, কিন্তু না, নেই। পরিবেশ স্বাভাবিক। মনে মনে খুশি হলো যেন। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে হচ্ছে, ভাই, আমি বেঁচে আছি না মরে গেছি? সিয়াম চেনে বসে আহাতকে, বলে, বেঁচে আছিস? ভাই রে ভাই, গন্ধে মনে হচ্ছিল জান্ডা বেরিয়ে যাবে। পাদের গন্ধে জ্ঞান হারালে বিয়ে করবি কেমনে? কেন ভাই, বউয়ের পাদের গন্ধ কি ইভানের মতো হয় নাকি? হইলে মাপ চাই, জীবনেও বিয়ে করব না। শ্রিয়াম প্রতিবাদের স্বরে কিছু বলতে চাচ্ছিল, তখনই আমান বলে, ইশারা ভেতরে ঢুকে পড়েছে। তোরা তোদের সরগোল বন্ধ করে ওর দিকে মনোযোগ দে। দেখ মেয়েটা সব ঠিকঠাক ম্যানেজ করতে পারে কিনা। সবাই আবারও ঝাউ গাছের আড়লে যায়। সিয়াম দূরবীক্ষণ যন্ত্র তাক করায়। বউটাকে নজরে নজরে রাখতে হবে। তোদের বলে রাখলাম, আমার বউয়ের কিছু হলে টনির টুনটুনি আস্ত থাকবে না। এবার গোড়া থেকে কাটবো। আর কাটিস শালা, দেখ আগে কি হয়। চিন্তিত আদ্রিতা এদিক ওদিক পাচারে করছে। ছোট্ট আহিল বিছানায় ফোন দিয়ে খেলছে, আর আবরার ল্যাপটপে কিছু করছে। আদ্রিতার বিরক্ত লাগে। একটা মানুষ 5টা মানুষকে বিপদের মধ্যে ফেলে এমন রিল্যাক্সে কিভাবে থাকতে পারে? এর মধ্যে কি মন নেই?
চিন্তা নামক শব্দটা কি তাকে ছেড়ে পালিয়েছে? নির্দেব পাষাণ হার্টলেস মানুষ একটা। আবরারকে যখন মনে মনে গালি দিচ্ছিল আদ্রিতা, তখনই তার ফোন বেজে ওঠে। আহিরের হাতে ছিল ফোন। আদ্রিতা সেটা হাতে নেয়। স্ক্রিনে বাংলাদেশে একটা নম্বর দেখাচ্ছে। আবরার চোখে এক পলক তাকায় তার দিকে। আদ্রিতা ফেংচি কেটে কল রিসিভ করে। হ্যালো আদ্রিতা। আদ্রিতার সঙ্গে সঙ্গে ফোনখানা বিছানায় ফেলে দেয়। আবরারের মুখ পানে তাকিয়ে বলে, আসিফ আদনান কল করেছে, জানলে আমি জীবনেও রিসিভ করতাম না। আবরার বাঁকা হাসে আলকে ডিঙিয়ে ফোনখানা হাতে নেয়। তারপর কানে ঠেকে শান্ত স্বরে বলে, বলো আসিফ। আমার বোন আপনার কাছে? হ্যাঁ, সে সিয়ামকে ভালোবাসে, তার সঙ্গে থাকতে চায়। আমাদের একবারও জানানো যেত না? নিজের বোনকে কল করে জিজ্ঞেস করো। আমি নম্বর হোয়াটসঅ্যাপ করছি। আমার বউয়ের ফোনে নেক্সট টাইম কল করবে না, ওকে? আসিফ বোধহয় কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সেটা শোনার মতো সময় নেই আবরারের। সে কল কাছে এবং তখনই ডাকে অহনাকে। হাও না, তোর বেবি নিয়ে যা, কান্না করছে। কখন কাঁদলো? শান্ত বাচ্চাদের মতোই তো খেলা করছে। অহনা চলে আসে। মাকে দেখে সত্যি কেঁদে ওঠে বাচ্চাটি। আবরার চোখের ইশারা আদ্রিতাকে দেখায়, বলছে, দেখো কাঁদছে। অহনা ছেলেকে কোলে নিয়ে কলমখানা করতে করতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আবরার ল্যাপটপে মনোযোগ দিয়ে বলে, পাখি, ডোর লক করে আসো, একটা জিনিস দেখাবো। এমনিতে দেখানো যাবে না? আবরার জবাব দেয় না। আদ্রিতা গিয়ে দরজা বন্ধ করে আসে। লাইট অফ করে দাও। আদ্রিতা ফ্রিকুচকে লাইট অফ করে আবরার পাশে এসে বসে বলে, দেখান, কি দেখাবেন? আপনার আওয়ার ফল্ট মুভির একটা দৃশ্য প্লে করে ল্যাপটপে। আদ্রিতা চোখ মুখ খেছে বন্ধ করে ছি। বলে হচ্ছে। আবরা যেন শুনলো না। সে আদ্রিতার কোমর জড়িয়ে ধরে বলে, লেটস ট্রাই। টেনশন হচ্ছে না আপনার? তোমার হচ্ছে তো? হ্যাঁ, খুব টেনশন হচ্ছে। ইশারা কি ঠিকঠাক করতে পারলো? ওকে, তোমার টেনশন কমিয়ে দিচ্ছি, ট্রাস্ট মি, সব ভুলে যাবে। না প্লিজ। ডিস্টার্ব করলে বাংলাদেশে ছুঁড়ে ফেলে আসবো, আর জীবনও আনবো না। ব্যাস, আর কোনো কথা বলার সাহস হয় না আদ্রিতার। বেপরা আবরার ব্যস্ত ভঙ্গিমায় প্রেয়সী শাড়ি খুলতে উদ্যত হয়। চুমুতে চুমুতে ভরিয়ে দিতে থাকে গোটা মুখশ্রী। ইশারা টনির বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির মেইন দরজা খোলাই ছিল বলে খুব বেশি কষ্ট করতে হয় না। ড্রয়িং রুমে টনি এবং তার স্ত্রী বসেছিল। ইশারাকে এভাবে ঢুকতে দেখে বলে হচ্ছে। ইশারা শুকনো ঠোক গিলে মনে মনে আল্লাহ আল্লাহ করতে করতে সামনে এগোয়। ঠোঁটের কোণে চওড়া হাসি ঝুলিয়ে বলে হচ্ছে, আমি ইশারা, ম্যামের সাথে দেখা করতে এসেছি, তার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু তুমি কে? আগে পরিচয় দাও। ইশারা এগিয়ে এসে অনুমতি ছাড়াই টনির পাশে বসে পড়ে। তারপর গল গল করে বলতে শুরু করে, আমি আবরার তাসিনের অফিস আগে জব করতাম। ভীষণ খারাপ মানুষ তিনি। বিনা নোটিশে আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিল। তার উপর আমার অনেক রাগ জমে আছে, প্রতিশোধ নিতে চাই আমি। আর একমাত্র টিশা ম্যামই আমি হেল্প করতে পারে। তিশা নিজের রুম থেকে বেরিয়ে আসে। আসলে সে ইশারার কথাগুলো শুনতে পেয়েছে। এমন কাউকেই তো খুঁজছিল সে। এতদিন নিজেকে নিঃসঙ্গ মনে হয়েছে। তাকে হেল্প করার মতো কেউ নেই, এমন একটা মনোভাব তৈরি হয়েছিল। তবে এই মুহূর্তে আশার আলো দেখতে পাচ্ছে কেউ তো একজন আছে যে তাকে সব কিছুতে হেল্প করবে। টিশাকে দেখে ইশারা দাঁড়িয়ে পড়ে। একগাল হেসে দৌড়ে টিশার সামনে যায়। ম্যাম, আমি আপনাকে চিনি। ওই যে সেদিন আমান ভাইয়ের সঙ্গে ঝগড়া করলেন না, আপনাদের পেছনেই ছিলাম আমি। সব কথা শুনেছি। আমি আপনাকে হেল্প করতে চাই। আবরার তাসিনের পতন দেখতে চাই। প্লিজ ম্যাম, আপনি আমাকে আপনার সাথে দিন। টিশা ইশারার পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে নেয়। তারপর বলে, চলো বাইরে গিয়ে কথা বলি। সিয়াম, আমান, আহাদ এবং ইভান ইশারার বলা সবগুলো কথাই শুনতে পেয়েছে। ফোন কানেক্ট রয়েছে তারা। আমান বলে উঠছে, ভাই, সব তো প্ল্যান মতো এগোচ্ছে। এমন চলতে থাকলে এই ডাইনিকে তো আমার বিয়ে করতে হবে। কি হবে আমার? জীবনটা বরবাদ। সিয়াম আমানকে সান্ত্বনার ভঙ্গিতে কবিতা আবৃত্তি করে। ভয় কেন পাও ব্রণের বন্ধু, সঙ্গে আছি তোমার। বাসর ঘরে মেশিন কাজ না করলে বড় দুঃখ হবে আমার। তাই তো আমি কুদরতি তেল কিনবো তাড়াতাড়ি। তোমার মেশিন ভালো হবে, কথা দিতে পারি। আহাদ এবং ইভান হাততালি দেয়, বাহবা দিয়ে বলে, বন্ধু, তুই একজন সত্যিকারের কবি।
তোর কবিতায় রয়েছে সাহিত্যের বিশাল বিশাল শব্দ, এক্সট্রিম লেভেলের প্রতিভা তোর। তোর প্রতিভার কাছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, জসীমউদ্দিন সবাই ফেল। এই যুগে সাহিত্যের কদর থাকলে বাংলাদেশ সরকার কিডনি বিক্রি করে হলেও তোকে নোবেল দিত। সিয়াম নিজের চুলগুলো ঠিকঠাক করে, যেন এখনোই তার জন্য নোবেল নিয়ে কেউ এগিয়ে আসছে। এসব দেখে গা পিত্তি জ্বলে উঠে আমানের। সে মুখ বাকি বলে, জুতা দিয়ে নোবেল বানানো হতো, ও সেটাই ডিজার্ভ করে। সিয়াম ঘোর প্রতিবাদের সুরে কিছু বলতে চায়, তাকে থামিয়ে দেয় আমান। বলে, ভাই একটু গভীরে চিন্তা কর। ধর এই ডাইনিকে আমি বিয়ে করলাম, বা শুরু হলো, তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠে যদি দেখি আমার মেশিন নাই, শালা কেটে বিক্রি করে দিয়েছে, তখন কি হবে আমার? সিয়াম, আহাদ এবং ইভান উচ্চস্বরে হেসে ওঠে। তখনই দেখা যায় ইশারা এবং তিশা বাইরে আসছে। ওরা হাসি থামিয়ে সোজা হয়ে বসে। ঝড় এদিকেই দৌড়ে আসছে। যখন তখন মাথার উপর দিয়ে বয়ে চাপে। চুল দুই একটা থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। অদ্ভুত এক আবরার তাসনিমকে চিনে আজরিতা। এই পাষাণ পুরুষকে কোমল মিষ্টি সুমধুর কণ্ঠস্বর শুনেছে সে। বিশাল দেহির উলঙ্গ দেহখানাও দেখানো অন্যরকম দেখায় তাকে। তাদের একান্তের মুহূর্তের দৃশ্য অন্যরকম। আবরার ফিসফিস করে বলা কথাগুলো একটু বেশি আদুরে শোনায়। আবরার বেপরোয়া ভঙ্গিমায় অশ্লীল কথাগুলো অন্যরকমই শোনায়। গোটা দুনিয়াটা তাকে চেনে, কিন্তু আদ্রিতা যেই রূপে চেনে সেই রূপে কেউ চেনে না, কেউ কখনো জানতেও পারে না। আবরারও দুর্বল, সেও ভয় পায়। অন্তরঙ্গ মুহূর্তে হাঁচার পার চিকিৎস করে। তুমি ঠিক আছো তো? এই মুহূর্তে আবরারের উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছে আদ্রিতা। মানুষ রেগে গিয়েছে, মূলত তার রাগ কমানোর জন্য এভাবে লেপ্টে থাকা। তার রেগে যাওয়ার কারণ হচ্ছে গভীর আলিঙ্গন এবং মিষ্টি যন্ত্রণার মাঝে নরম আদ্রিতা সহ্য করতে না পেরে ছেড়ে দিতে বলে। প্রথমবার আবরার রিয়াক্ট করে না, দ্বিতীয়বারও কিছু বলে না, কিন্তু তৃতীয়বার বলতেই ছেড়ে দেয় আদ্রিতাকে। খুলে ফেলা শাড়ি আদ্রিতার গায়ে ছুঁড়ে মেরে নিজেও গায়ে শার্ট জড়িয়ে নেয়। তারপর কানে হেডফোন গোছায়, বসে পড়ে ল্যাপটপ নিয়ে। আদ্রিতা মূলত অসহায় নয়, কিছু মুহূর্ত তাকিয়ে থাকে আবরারের মুখপানে। তারপর শাড়ি দ্বারা কোনো রকম নিজেকে গুছিয়ে আবরারের পাশে বসে, তার পিছে মাথা রেখে হাতুড়ি সুরে বলে, আমি তো ওই সরি, ভুল হয়ে গেছে, আপনি রাগ করবেন না প্লিজ। আবরার ব্যস্ত ভঙ্গিমায় ল্যাপটপে কিবোর্ডে আঙুল দ্বারা টাইপ করতে করতে জবাব দেয়, রাগ করনি, কাজ করবো, ডিস্টার্ব করিও না। আদ্রিতা উকি মেরে আবরারের মুখখানা দেখে নেয়। রেগে লাল হয়ে আছে তবুও বলছে, রাগ করিনি, আসলে বেচা মানুষ, ন্যাকামিতে সেরা। আড়ালে মুখ বাঁকায় আদ্রিতা। তারপর বলেন, আপনি যা বলবেন আমি তাই করব। না মানে আর ডিস্টার্ব করব না, আপনি শুরু করুন। আবরার দুই ভ্রু আড়াআড়ি করে ফ্রিকুচকে বলে, কি শুরু করবো? আদ্রিতা কি জবাব দেবে বুঝতে পারে না। বেড়া বুঝতে পারছে না কি শুরু করবে। যাও গিয়ে দেখো আম্মু আহন আহিল কি করছে, আমাকে কাজ করতে দাও। আদ্রিতা আবরারের সামনে থেকে ল্যাপটপটা সরিয়ে ফেলে, তাকে ধাক্কা দিয়ে শুয়ে দিয়ে শার্টের বোতাম খুলে ফেলে। তারপর উন্মুক্ত বুকে মাথা রেখে নিজে শুয়ে পড়ে। কি হচ্ছে এসব আদ্রিতা? কাজ করছি না আমি? আদ্রিতা কেন বলেন? পাখি বলুন। মুড নেই। ছাড়বো না, যতক্ষণ পাখি না বলবেন ছাড়াছাড়ি নেই। একটু আদর করতে গেলে মরেই যাচ্ছ, এমন বিহেভ করো যেন আমি খেয়ে ফেলছি তোমায়। এখন আমার ঢং করছো কেন? আর ঢং করবো না, প্লিজ রাগ কমান। আপনার জবাব দেন না। আদ্রিতা মাথা তুলে তাকায় জনাবের গোমরা মুখপানে। তারপর চট করে চুমু খেয়ে নেয় গোলাপি অধরে। একটা চুমু দিতে গিয়ে যেন ফেসে গেল আদ্রিতা। আবারও খেতে ইচ্ছে করছে, কি আর করার, আরও 4-5টা খেয়ে নেয়। তারপর যখনই সরে আসতে যাবে আবরার তাকে বিছানায় শুয়ে উপরে উঠে পড়ে। শুরুটা তুমি করলে, শেষটা তবে আমিই করি। অসহায় আদ্রিতা আর কি বলবে, সম্মতি জানানো ছাড়া উপায় আছে? একবার ভালোবাসি পাখি বলে বলুন না, তারপর যা খুশি করুন। আজকে ভালোবাসি বলে নয়, বেশি দেখাবো। এমন ভালোবাসবো যে বলতে বাধ্য হবে আবরার তাসনিন আমাকে অসম্ভব
अगर तुम साथ हो। এই ভর সন্ধ্যাবেলা গোসল করতে হয়েছে আদ্রিতাকে। এমনিতেই সকাল থেকে মাথা ছিমছিম করছে, ঠান্ডা লাগবে লাগবে ভাব। এখনই এই অবেলায় গোসল করার ফলে নাক চুলকাচ্ছে, এবার ঠান্ডা লেগেই যাবে। অথচ জনাবকে দেখো, আদ্রিতার এত বড় ক্ষতি করলো নিশ্চিন্তে ল্যাপটপ খাটছে। অফিসে যাওয়ার তো চাঙ্গে উঠেছে, সারাদিন বসে থাকবে, ল্যাপটপ খাটবে আর কানে হেডফোন গুঁজে কি জানি শুনবে আর আদ্রিতাকে চালাবে। এটাই তো ওনার রুটিন হয়ে গেছে। টাওয়াল দ্বারা চুল মুছতে মুছতে কক্ষ থেকে বের হয়ে নেয় আদ্রিতা। আবার বলে হচ্ছে, Becky, come here. পা জোড়া থামে আদ্রিতার, দুই হাত কোমরে রেখে ফ্রিকুসকে তাকায়। আবার মুখপানে ছুট পাকিয়ে বলে, আপনি একজন খারাপ লোক। আপনার কথা শোনা তো দূর, আশেপাশে আসাও উচিত না আমার। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। আবার দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুচকে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে আদ্রিতা যাওয়ার পানে, তারপর বিড়বিড় করে বলে, Idiot. ম্যাম, আমান স্যারকে রিজেক্ট করে আপনি ভুল করেছেন। রিভেঞ্জ নিতে হয় কাছাকাছি থেকে, শত্রুর আশেপাশে থাকলে তবেই তো তার ক্ষতি করা যায়, তাই না? আপনার উচিত ছিল আমান স্যারকে বিয়ে করে ওই বাড়িতে পার্মানেন্টলি ঢুকে যাওয়া, তারপর সুযোগ বুঝে রিভেঞ্জ নিয়ে নেওয়া। ইশারার বলা কথাগুলো মন দিয়ে শুনে টিশা এবং বুঝতে পারে মেয়েটা মিথ্যে বলেনি। গার্লফ্রেন্ডের জন্য বন্ধুকে ছাড়বে না আমান, তবে বইয়ের জন্য ছাড়তে বাধ্য। সংসার সুখে রাখার জন্য মানুষ বাবা মাকে ছেড়ে দেয়, আর আমান সামান্য বন্ধুকে ছাড়তে পারবে না? অবভিয়াসলি পারবে। ছুট পাখি হাসে টিশা, ইশারার উদ্দেশ্যে বলে, তুমি বলছো আমি আমানকে বিয়ের প্রপোজাল দেব, সরি বলবো সব কিছুর জন্য? অবশ্যই, পসিবল হলে আজকে বিয়ে করে ফেলুন। আচ্ছা, বলি নিজের ফোনে ডায়াল কল ঘেঁচে আমার নাম্বার বের করে। তখনই কল দেয় এবং আমার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আপসেট হয়ে পড়েছে। রাস্তার পাশে হাঁচু গেড়ে বসে খাসি বলছে। সিয়াম একবার আমানকে দেখছে তো আরেকবার ইশারার কথাগুলো শুনছে মন দিয়ে। শত হোক বউটা তার, চিন্তাও শুধু তারই। আহাত বলে হচ্ছে, আমান ভাই তুই চিন্তা করিস না, পাখি ছাড়াও মানুষ বাঁচে। আমরা বরং 2-3টা বাচ্চা দত্তক নিয়ে দেবো তোকে, তোদের নিয়ে না হয় বাকি জীবনটা কাটিয়ে দিস। গটমট নয়নে আহাদের মুখোপানে তাকায় আমান। ইচ্ছে তো করছে পায়ের জুতোটা খুলে আহাদের মুখোপানে ফিক্কা দিতে, কিন্তু খালি পায়ে বাসা যাবে কি করে, তাই জুতা ফিক্কা দিল না। সিয়াম বলে, ইভান তুই আরেকটা পাদ মেরে 2 ঘন্টার জন্য আহাতকে অজ্ঞান করে দে, হালা বেশি কথা বলে। সঙ্গে সঙ্গে আহাত দু হাতে নাক চেপে ধরে কাঁদো কাঁদো স্বরে বলে উঠছে, ভাই আমি আর জীবনেও কথা বলবো না, তবু এই অবিচারটা করিস না আমার সাথে। তখনই আমানের কল বেজে ওঠে। চারজনই হকচকে ওঠে, একে অপরের উপরে পড়ে যায়। সবার নিচে পরে সিয়াম। ভালোই ব্যথা পেয়েছে কোমরে। দামড়া তামড়া ছেলেদের ভর কি আর ও নিতে পারে? চিৎকার করে উঠে ছেলেটা। সবাই একে একে সিয়ামের ওপর থেকেই সরে। আমার পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে ডাইনি লেখা ভেসে উঠছে, মানে টিশা কল করেছে। এ ভাই, ডাইনি কল করছে, ধরবো নাকি? উত্তেজনা কাকে বলে যদি জানতে চাও, আমার নামক জাতশালার মুখপানে চাও। দিল আমার কোমর ভেঙে জাউরামানির ঠেলায়, বাদরের মতো বন্ধু পেয়েছিলাম উত্তরবঙ্গের মেলায়। সিয়ামের এত সুন্দর কবিতা শুনে আজকে কেউ বাহাবা দেয় না। সকলের নজর আমানের ফোনের দিকে। ইতিমধ্যে আহাত অতিরিক্ত মাতব্বরি করে কলটা রিসিভ করে ফেলেছে এবং লম্বা সালাম দিয়ে বলে উঠছে, আসসালামু আলাইকুম টিশামণি, ভালো আছো নাকি? আমাকে কল দিন। আমান তো ওয়াশরুমে গিয়েছে, কি দরকার আমাকে বলতে পারো। আমি ভালো ছেলে, এক অক্ষরও বাড়িয়ে বলবো না। যতটুকু বলতে বলবা আমি ততটুকুই বলবো। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে একবার বলেছিল তার মনের কথা আজ অব্দি কাউকে বলেনি। কতগুলো পেটের মধ্যে থাকতে থাকতে বাচ্চা পয়দা করে ফেলেছে, তাও বলছি না। ওয়াশরুমে কি করতে গেছে? আমরা তো সাধারণত মধু বা পটি করতে চাই, এখন আমান কি করতে গেছে তা তো বলতে পারি না। তুমি বললে ওয়াশরুমের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পারি হালা কি করছে। ওসবের দরকার নেই, আমি আমানকে বিয়ে করতে চাই আজকে এবং এক্ষুনি। কোনো ব্যাপার না, তুমি আমাদের বাসায় চলে আসো, আমরা বিয়ের ব্যবস্থা করছি। আর হ্যাঁ, আমাকে সারপ্রাইজ দিব। বলে কলখানা কেটে দেয়। তারপর চার বন্ধু হাত মিলায়। এবারেই তো হবে আসল মজা। সুইজারল্যান্ডে কাজে পাওয়া খুবই কষ্টকর, তবুও অনেক খুঁজে
একটা হুজুর টাইপের লোক ধরে নিয়ে আসছে সিয়াম, ইভান এবং আহাত। আপাতত ড্রয়িং রুমে বসে আছে সবাই। টিশাকে সাজাচ্ছে আদ্রিতা এবং ইশারা। আমানের সাজুগুজুর প্রয়োজন নেই, সে যে শার্টকাটা পরেছিল সেই শার্ট পরে বসে আছে আবরারের পাশে। হাত পা রীতিমতো কাঁপছে তার। এই তো গতকাল ফেসবুক নিউজ ফিডে ঘাঁটতে ঘাঁটতে একখানা নিউজ সামনে পড়ে। জুনিয়র সাকিব নামক এক বিখ্যাত টিকটকারের গোপন অঙ্গ কেটে দিয়েছে তার বউ। সেটা হাসপাতালে বেডে শুয়ে কাঁদছে। একটা দুষ্ট সাংবাদিকের ক্যামেরায় কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় কাটা স্থান। আমান সেটা জুম করে দেখেছে। সুইজারল্যান্ডে তেমন ঘটনা ঘটেনি কখনো। এবার আমানের সাথে যদি এমনটা হয় তাহলে সব সাংবাদিক নিউজ চ্যানেলে তার পেছনেই লেগে পড়বে। বাই এনি চান্স যদি জুনিয়র সাকিবের মতন কোনো এক সাংবাদিকের ক্যামেরায় তার গোপনাঙ্গের ফুটেজ বন্দী হয়ে যায়, ইয়া আল্লাহ, কী হবে তখন? ভাবতে চিৎকার করে ওঠে আমান। আপনার পা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলে, আব্বা আমি বিয়ে করব না, মাফ করে দাও আমায়। সিনক্রেট করবি না আমান, পা ছেড়ে যাকে গিয়ে বস। আব্বা তুমি বুঝতে পারছো না, ওই ডায়েরি আমার ভবিষ্যৎ কেটে দেবে। যেভাবে ওর বাপের। বিরক্ত হয় আবরার। কিছু বলবে তার আগে সিয়াম বলে হচ্ছে, যার নাই মাথা তার নাই কোনো চিন্তা। অকেজ মেশিন ফেলে দিতে হয়, সেটা হারানোর কেন এত ভয়? বন্ধু তুই রিল্যাক্স থাক, আমি আছি পাশে। কুদরতি তেল দিয়ে মালি। বাকিটা শেষ করার আগে আপনার কঠিন দৃষ্টিতে তাকায় সিয়ামের মুখপানে। ব্যাস, তার কবিতা আবৃত্তি বন্ধ হয়ে যায়। আদ্রিতা এবং ইশারা তিশাকে নিয়ে চলে আসে। ভালোই তাদের বিয়েটা মিটে যায়। হুজুরকে অনেকগুলো টাকা দিয়ে বিদায় করে আবরার। এখন সবাই মিলে বসে গল্প করছে। হঠাৎ করে ইশারা বলে হচ্ছে, আদ্রিতা, তোমার গলে কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? সকলের দৃষ্টি পড়ে আদ্রিতার দিকে। সিয়াম মাথা এগিয়ে ভালো করে দেখতে চায়। আহাত বলে, হালা মা হয় আমাদের। তো মা ব্যথা পেলে দেখবো না? লজ্জায় পড়ে যায় আদ্রিতা। কোনো রকম উঠে দৌড়ে নিজ কক্ষে চলে যায়। ইভান বলে, তুমি চলে আসছো। বুঝলাম না ভাই, লজ্জার কি আছে? আপনার আহিলকে কোলে নিয়ে যেতে যেতে বলে, তোদের সবার জন্য ফিডার কিনে আনবো আমি, ইডিয়েটের দল। বাসর ঘরে ঢুকতে ভয় পাচ্ছে আমান। আহারি, আজকে বোধহয় তার জীবনটা শেষ দিন হবে। সিয়াম কিছু একটা আমানের হাতে দেয়, তারপর কানের কাছে ছুট নিয়ে ফিসফিস করে বলে, কাশফুল ভালোবাসার নরম ছোঁয়ায় জীবন হোক সুখময়। অল দ্য বেস্ট ভাই। সকালে যদি সব ঠিকঠাক থাকে আমি দুধ দিয়ে গোসল করব ভাই, দোয়া করিস আমার জন্য। আর ধাক্কা মেরে কক্ষে ঢুকিয়ে দেয় আমানকে এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। শালা অতিরিক্ত কথা বলে। রাত 12টা বাজে। আবার এখনো বাসায় ফিরেনি। সে যে সন্ধ্যায় দিকে আইডকে নিয়ে বেরিয়েছে। অহনা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুম নেই আদ্রিতার চোখে। মানুষটা কোথায় গেল? ড্রয়িং রুমে সোফার গালে হাত দিয়ে বসে আছে। ইতিমধ্যে কয়েকবার কলও করে ফেলেছে, কিন্তু সে কল রিসিভ করছে না। এটি আদ্রিতার চিন্তাকে আরও বাড়িয়ে দিচ্ছে। 12:40 দিকে কলিং বেল বেঁচে ওঠে। আদ্রিতা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দেখতে পায় জনাব এসেছে। বাচ্চাটা কোলের মধ্যে ঘুমিয়ে আছে। সে এক হাতে বাচ্চাটাকে আগলে রেখেছে এবং অপর হাতে একটা গিফট বক্স। সেটা আদ্রিতার দিকে এগিয়ে দিয়ে বলে হচ্ছে, পাখি, দিস ইজ ফর ইউ। আদ্রিতা সেটা হাতে নিয়ে বলে, কি আছে এতে? নিজেই দেখে নাও। আল্লাহর নামে ঢুকিল আমান, শেষ করিবে আজ রোমাঞ্চের কামান। আমি সিয়াম হতভাগা, ভাই কপালে জুটল আমানের বাসর দেখা। সিয়ামের কবিতা শুনে আবরার নিজ কক্ষে যেতে যেতে বলে, জানলা দিয়ে উকিয়ে দিতে পারিস, আই থিঙ্ক কিছু দেখতে পাবি। সিয়াম যেন আশার আলো খুঁজে পেল। জুতো খুলে আহাত এবং ইভানের কক্ষের দিকে দৌড় দেয়, কিন্তু সেখানে গিয়ে ওদের খুঁজে পায় না। কোথায় গেছে আদাম দুটো আল্লাহ জানে। তাতে সিয়ামের কি? ওদের ছাড়াই ও আমার বাসর দেখবে, এটা ভেবে সিয়াম এগোতেই থাকে। সামনে পরে ইশারা কপাল কুচকে বলে, কোথায় যাচ্ছ? পরে বলবো, আগে সামনে থেকে সরো। সব কিছু শেষ হয়ে গেল ওইখান দিয়া। বলে ইশারাকে সরিয়ে দৌড়ে চলে যায় সিয়াম। সেখানে গিয়ে সারপ্রাইজড হয়ে যায়, কেননা আহাত এবং ইভান আগে ভাগেই সেখানে উপস্থিত। তাদের হাত বেঁধে রাখা হয়েছে জার্নাল গ্রিলের সাথে। সিয়াম কপাল কুচকে বলে, ও হে শালার দল, লামাই না বলিয়া কেন এসেছো ভাই? আমি সিয়াম রাগ করেছি, তাই বন্ধুত্বকে দিয়ে বিসর্জন। আমি চলে যাব বৃন্দাবন। কেউ পারবে না ফেরাতে আমায়, আটকাতে কোনো মতে। আমি জানি ভাই, আমি চলে গেলে তোদের কি এসে যায় তাতে? বুঝলাম না মা লজ্জা পেল কেন? শালা চুপ কর, আমান বেঁধে রেখেছে আমাদের। বলেছে যদি টিসা আক্রমণ করে তাহলে চিল্লাচিল্লি করে মানুষ জড়ো করতে।
তা না হয় বুঝলাম, কিন্তু আমায় কোনো বললো না। তোদের থেকে আমার গলার আওয়াজ বেশি। আমান তোকে বিশ্বাস করে না। তুই নাকি পাখি কাটার পরে চিৎকার দিবি। দুঃখ পেল সিয়াম, ভীষণ কষ্ট পেয়েছে। নারী ভুড়ি খানা তত্তর করে কাঁপছে তার। যেখানে বিশ্বাস নেই সেখানে বন্ধুত্ব মূল্যহীন। এর একটা বিহিত করেই ছাড়বে সিয়াম। বিচার দিবে আবরারের কাছে। খালি সকাল হওয়ার অপেক্ষা। আপাতত মনের দুঃখ মনে চেপে জানলা দিয়ে উক্কি দেয় সিয়াম। দেখতে পায় টিশা বিছানার মাঝখানে বসে আছে, আর আমার দরজার কাছে দাঁড়িয়ে আছে। বেচারা যে ভয়ে বেশি ভয় পেয়েছে, মুখ দেখেই বোঝাই যাচ্ছে। ওখানেই দাঁড়িয়ে থাকবে? টিশা আমানের পানে তাকে বলে হচ্ছে। শুকনো ঠোক গিলে বেচারা একটু হাসার চেষ্টা করে বলে, না না, আসবো তো তোমার কাছে, তবে কথা দাও কাছে গেলে গোপন অঙ্গের দিকে তাকাবে না। তোমার বাবার কসম, আমি ভালো ছেলে। ওই সিয়াম বুদ্ধি দিয়েছিল তোমার বাপের ওই মানে কাটার জন্য। সব দোষ সিয়ামের। তুমি চাইলে আমি সিয়ামের সব কেটে দেবো। সিয়াম কটমট নয়নে তাকে থাকে আমানের দিকে। আসলেই বন্ধুত্ব নামের কলঙ্ক আমান। ওই হালার ব্যবস্থা করতে হবে। হৃদয়ের মধ্যে থেকে একটা নাম বের করে ফেলতে হবে। টিশা বলে, আমি কিছু মনে রাখিনি। তুমি আমার হাজবেন্ড, তোমার ক্ষতি করব না, কাছে এসো। বিশ্বাস হলো না আমানের, তবু গুটি গুটি পায়ে এগিয়ে যায়। একসাথে ঘুমাতে তো হবে, রিস্ক একটু না নিলেই চলছে না। বিছানার কাছে যেতেই নজর পড়ে টি টেবিলের উপরে থাকা চাকুর দিকে। সঙ্গে সঙ্গে সেটা হাতে নিয়ে দৌড়ে জানলার কাছে গিয়ে ফেলে দেয়। একেবারে সিয়ামের পায়ের কাছেই পড়ে। টিশা হাসে। আমান, তোমার ওইসব কাটবো না আমি। বাংলাদেশের টিপিক্যাল বউ নাকি আমি? একটু নর্মাল হও। আমানের বিশ্বাস করতে ইচ্ছে করলো। ঠোঁটের কোণে হাসি ছড়িয়ে খাটে গিয়ে বসে কাপা কাপা হাতে। টিশার হাতটা ধরে বলে, যা হয়েছে ভুলে গিয়ে সুন্দর সংসার সাজাই আমরা, চলো। টিশা আমানের গালে হাত দিয়ে বলে, সংসার করব বলেই তো এসেছি। আপাতত সব বাদ, আজকে আমাদের বাসর, সেটা নিয়ে ভাবো। কাছে এসো। 31 বছর টকবকে যুবক আজ অব্দি একটা চুমু পর্যন্ত খেতে পায়নি সে। আহা, আজকে সে অশ্লীল কাজকর্ম করে ফেলবে। ভাবতে ভাবতে টিশার শুয়ে দেয় এবং নিজেও টিশার উপরে আছোয়া হয়। ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে চুমু খেতে যাবে তখনই সিয়াম চেঁচিয়ে ওঠে। লাফাতে লাফাতে বলতে থাকে, আমানের পাখি কাটা গেছে। আবরার দেখে যা, আমার শেষ হয়ে গেছে। আমার লাফিয়ে ওঠে। প্রথমে চেক করে নেয় সবকিছু ঠিকঠাক আছে কি। টিশা প্রচন্ড বিরক্তিতে বিছানা ছেড়ে নামে জানালার কাছে গিয়ে বলে, পাগল নাকি আপনি? এভাবে চিৎকার করছেন কেন? প্রাইভেসি বলে কি কিছু নেই? সিয়াম ছোট ছোট চোখ করে তাকে বলে, প্রাইভেসি? ও মা, ইংরেজি শব্দ। আমার দাদা 9 মাস নানির পেটে মামারে রেখে যুদ্ধ করেছে বাংলা ভাষার জন্য। আমি ওই করুণ কাহিনী ভুলে নাই, তাই জীবনে ইংরেজি বই ছুঁয়েও দেখিনি। আমার সামনে ইংরেজি বললে ডিরেক্ট আমার নেত্রীকে কল করব, জেলে ঢুকাই দিবে। কথাবার্তা সাবধানে বলবেন। টিশা ঠাস করে জানলা বন্ধ করে দেয়। আমানের পানে তাকিয়ে বলে, তোমার বন্ধুরা এক একটা বাদর। বাইরে থেকে গানের সুর ভেসে আসে। তুমি দিও না গো আমান ভাইয়ের পাখি কাটিয়া, পাখির অভাবে ভাই আমার যাবে মরিয়া। আমান শুকনো ঝুঁকিলে বিড়বিড় করে বলে, হালা খারাপ প্রোম্যাক্স হয়ে গেছে। বাবা মায়ের সঙ্গে বড়বেলার কোনো ছবি নেই আদ্রিতার। মাঝে মধ্যে বড় আফসোস হতো, ভাবতো ইস, বাবা মাকে আবার একসঙ্গে পেলে অনেকগুলো পিকচার তুলে রাখতাম। আদ্রিতার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল আজকে। এআই এর সাহায্যে আদ্রিতা তার বাবা মায়ের সঙ্গে বড়বেলার ফটো বানিয়েছে আবরার। বিশাল একটা ফটো ফ্রেম পিকচারখানা বাধাই করে এনেছে। তাছাড়া বাবা মায়ের সঙ্গে কাটানো ছোটবেলার মুহূর্তগুলো সুন্দর করে এডিটিং করে সাজানো হয়েছে। এসব দেখে ইমোশনাল হয়ে উঠেছে আদ্রিতা। মায়ের কথা ভজ্র মনে পড়ছে, চোখের পানি বাদ মানছে না, তাই হু হু করে কেঁদে ওঠে। আবার এটা সহ্য হলো না, সে বড় বড় পা ফেলে দরজা বন্ধ করে দিয়ে আদ্রিতার কাছে আসে। রঞ্জনরত্ন আদ্রিতাকে বুকে জড়িয়ে খাটের উপর বসে পড়ে। বর্ষার বুকে পেয়ে মেয়েটা কান্নার স্বরই বেড়ে যায়। মনের মধ্যে চাপা কান্নাগুলো উগরে দিতে থাকে। আবরার নিজের হাত কান্না ঢুকিয়ে দেয় আদ্রিতার কাপড়ের ফাঁকে। স্পর্শকাতর জায়গায় চাপ প্রয়োগ করতেই আদ্রিতার কান্না থেমে যায়। সে ভেজা নয়ন মিলে আবরারের চোখের দিকে তাকায়। বেহায়া লোকটা বাঁকা হেসে বলে উঠছে, কাটলে তোমায় সেক্সি দেখে। আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। একটু ব্যথা দিই পাখি, তোমার দুঃখ কমে যাবে আর আমার শান্তি লাগবে।
আদ্রিতা চলে যায় আবরারের কাছ থেকে, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। বেপরোয়া পাষাণ পুরুষের কবল থেকে মুক্তি মেলে না, বরং নিজেকে সঁপে দিতে হয়। কাঁদবে না পাখি, তুমি কাটলে হেরে যাবে আবরার তাসনিন। তোমার চোখের এক ফোঁটা পানি হীরার চেয়েও মূল্যবান। আদ্রিতা আবরারের দুই গালে হাত দিয়ে বলে, কানা পেলে কি করব? আমার কাছে আসবে, উন্মাদনায় কান্নার পিনিক ভুলিয়ে দেব। নভেম্বরের মাঝামাঝি বাংলাদেশে এখন শীত পড়ে গিয়েছে, কিন্তু সুইজারল্যান্ডের ওয়েদার নাতিশীতোষ। আতিয়া বেগম কিছুদিনের জন্য আহিল এবং অহনাকে নিয়ে বাংলাদেশে ঘুরতে গিয়েছে। আদিত্যাকেও সাথে নিতে চেয়েছিল, তবে আবরার যেতে দেয়নি। ডিরেক্টলি মায়ের সামনেই বলেছে, ওকে ছাড়া আমি 2টা সেকেন্ডও থাকতে পারবো না। এইটা শুনে অবশ্য সিয়াম একটা কবিতা বলে ফেলেছে। নির্লজ্জার জন্য নোবেল থাকলে আবরার আব্বা পেত, বউয়ের ফেমে পাগল হয়ে পাগলা গারদে যেত। মা ছেড়ে কাউকে মানে না, বলে অশ্লীল কথা। এই বেটার বাচ্চা হবে, তার নাম রাখবো অশ্লীলতা। হালা, তুই আরবারের পুরো ছেলে, তোর নামই অশ্লীলতা। ব্যাস, তখন থেকে সিয়ামের নামে অশ্লীলতার হয়ে গেল। উঠতে বসতে খাইতে শুইতে এই নামে ডাকা হয়, এমনকি ইশারাও তাই বলে ডাকে। দুঃখে সিয়ামের ইচ্ছে করে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে চলে যেতে। বর্তমান গোটা বিশ্বের সব থেকে সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে পরিচিতি লাভ করেছে আবরার তাসনিন। পোশাকের পাশাপাশি পারফিউম, শ্যাম্পু এবং সব সাবানের বিজনেস শুরু করেছে সে। বলা বাহুল্য, সব বিজনেসেরই দ্বিগুণ পরিমাণ লাভবান হচ্ছে। সুইজারল্যান্ড, সিঙ্গাপুর এবং বাংলাদেশ সহ বিশ্বের সব দেশেই তার কোম্পানির প্রোডাক্টের চাহিদা রয়েছে বেশ। এইসবের জন্যই আবরার আদ্রিতাকে ক্রেডিট দেয়। এই তো কিছুদিন আগে সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী সব বিজনেসম্যানদের নিয়ে একটা পার্টি থ্রো অর্গানাইজেশন করেছিল। সেখানে আবরারকে স্পিচ দিতে বলা হয়। সে মাইক্রোফোন হাতে নিয়ে মৃদু হেসে বলে হচ্ছে, আমার এই সাকসেস আমার বউয়ের জন্য। সে ছিল বলেই আমি পেরেছি, সে থাকলে কিছুই হতো না। সেখানে উপস্থিত সকলের সহ গোটা বিশ্বের মানুষের কাছে আবরারের এই কথাটাই বড্ড বেশি ভালো লাগে। মুহূর্তে গোটা একটা জেনারেশনের কাছে আবরার তাসনিন আইডল হয়ে ওঠে। আমার এই সাকসেস আমার বউয়ের জন্য। সে ছিল বলেই আমি পেরেছি, সে থাকলে কিছুই হতো না। যেখানে পুরুষ মানুষ স্ত্রীর সাহায্য সাকসেস হওয়ার পরও ক্রেডিট দিতে ইতস্তত বোধ করে, সেখানে আবরার স্ত্রীর কোনো প্রকার সাহায্য না পেয়েও গোটা ক্রেডিট তাকে দিয়ে দিচ্ছে। আদ্রিতা নিজেও অবাক হয়, সে কী করলো? কোনোদিন বিজনেসের ব্যাপারে কোনো কথাও বলেনি, সাহায্য তো দূরের কথা। টিশা আমানের কান ভাঙানোর জন্য বলে, তুমি তো সাথে ছিলে, তোমার কথা তো বললো না, সব ক্রেডিট বউয়ের। ক্রেডিট দিয়ে কি করব? ওর সাথে আছে এটাই তো অনেক। ব্যাস, টিশা আর কোনো কথা বলার সাহস পায় না, চুপচাপ কক্ষ থেকে বেরিয়ে যায়। তবে এসব শুনে ফেলে আদ্রিতা, তার মনটা খারাপ হয়ে যায়। সত্যি তো, আবরারকে গোটা ব্যাপারে সাহায্য করছে তার চার বন্ধু। তাদের নামটা তো বলতে পারতো, এভাবে সংসারে ভাঙন ধরবে, আলাদা হয়ে যাবে সবাই। না না, এমনটা হতে পারে না, আদ্রিতা তা হতে দিতে পারে না। আবরার ফিরলে আজকে এই বিষয় নিয়ে কথা বলতেই হবে। গত কয়েকদিন যাবৎ ইশারার শরীর খারাপ, খাবার খেতে পাচ্ছে না, সর্বক্ষণ মাথা ঘোরায়, বেশি বেশি ঘুম পায়, মাছ দেখলেই বমি বমি লাগে। বিষয়টা খেয়াল করেছে সিয়াম, কিন্তু কিছু বলছে না। তো আজকে অফিস থেকে ফিরে কক্ষে যেতেই দেখতে পায় প্রেগনেন্সির কিট হাতে নিয়ে বসে আছে ইশারা, চোখে মুখে খুশির ঝিলিক। সিয়াম কপাল কুচকায়। কি হয়েছে? খুশি খুশি কেন? ইশারা দৌড়ে এসে সিয়ামকে জড়িয়ে ধরে আর বলে, আমি প্রেগনেন্ট। সিয়াম কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, পর মুহূর্তে চিৎকার করে কেঁদে ওঠে। ইশারা ভয় পেয়ে সিয়ামকে ছেড়ে দেয়। এখন সবাই জেনে যাবে আমি অশ্লীল কাজ কাম করেছি, সবাই আমাকে খারাপ ভাববে। এই মুখ আমি মানুষকে দেখাবো কি করে? ইয়া আল্লাহ, দড়ি ফেলুন, আমি চাঁদে উঠে যাই, না হলে মাটি ফাঁক করুন, আমি ঢুকে পড়ি। বিরক্ত ইশারা সিয়ামের চুল টেনে দেয়। হাদারাম একটা, তুই যে একটা মেয়ের সঙ্গে এক ঘরে থাকিস তাতেই মানুষ বুঝে যায় তুই অশ্লীল। আজকে থেকে তুই আর আমার সাথে থাকবি না, আমাদের রুম আলাদা। বলে ইশারা চলে যায়। সিয়াম কপালে হাত দিয়ে বসে পড়ে। ওহে আমার বধূ, তুমিই আমার কদু, হই ওনার আগে ঠেলায় লাল, তাহলে পড়বে আমার পিঠে তাল। আমি সিয়াম সরল মানুষ, ভালোর বন্ধু ভালো, লেবুর রস নিয়ে তুমি করিও না মুখ কালো। ইশারা আবার ফিরে আসে সিয়ামের গালে হাত দিয়ে বলে, লেবুর রস কি? না মানে যেটা দিয়ে তুমি প্রেগনেন্ট হলে,
এখন আমার মান সম্মান খেয়ে তুমি চলে যেও না। থাকবো কিভাবে আমি? খালা, আমি সত্যিই থাকবো না, বেয়াদব পাগল একটা। আদ্রিতার মন খারাপ। ইশারা প্রেগনেন্ট হয়ে গেল, অথচ সে এখনো প্রেগনেন্ট হতে পারলো না। প্রতি রাতে আবার পিল আবার খাইয়ে দেয় তাকে। কিছু বলবে তুমি এখানে ছোট, আর একটু বড় হও। সে কেন বুঝতে চায় না আদ্রিতা বড় হয়ে গেছে। ইশারার প্রেগনেন্টের কথা শুনে মা কত খুশি হলো। আমান ভাই মিষ্টি কিনে গোটা শহর বিলালো। ইভান ভাই আহাত ইশারার জন্য গিফট কিনে আনলো। অহনা সেখান থেকে অনলাইনে গিফট কিনে পাঠিয়ে দিল ইশারার কাছে। শুধু আদ্রিতায় গিফট দিতে পারলো না, কেননা আবরার ফিরেনি এখনো। সে আসলে তবেই তাকে নিয়ে বেরোবে এবং গিফট কিনবে। অপেক্ষা করতে করতে আবরার বাসায় ফিরল রাত 12টায়, হাতে বড় গিফট বক্স এবং তার পেছনেও দুটো ছেলে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিতা ড্রয়িং রুমে ছিল। আবরারকে দেখে দাঁড়িয়ে পড়ে, বড় বড় পা ফেলে তার দিকে এগিয়ে গিয়ে বলে, কোথায় ছিলেন? কতবার কল করেছি, রেসপন্সিবল। বাড়ির কথা মনে থাকে? শারাপ পাখি, বেশি কথা বলো তুমি। অভিমানের পাল্লা ভারী হয়ে আদ্রিতা চোদ বাকি কক্ষে চলে যেতে নেয় পেছন থেকে। আবরার বলে উঠছে, ইশারাকে গিফট দিয়ে তারপর যাও। আমি গিফট কিনিনি। তোর হাজব্যান্ড কিনেছে। আদ্রিতা মুখ বাকি আবরার হাত থেকে গিফট বক্স নেয় এবং ইশারা কক্ষের দিকে এগোয়। আবরা ছেলে দুটোর হাত থেকে গিফট বক্স নিয়ে তাদের টাকা দিয়ে বিদায় করে দেয়। তারপর দরজা আটকে সেও এগিয়ে যায় সিয়ামদের কক্ষের দিকে। আমান, আহাত, ইভান তিনজনই সিয়ামের পা ধরে চলে আছে। কিভাবে বউকে প্রেগনেন্ট করলো তার রেসিপি জানতে চাচ্ছে। ইশারা কানে হেডফোন গুজে ফোন দেখছে। ওদের কথা শোনা মানে বিপদ। কি থেকে কি বলবে আল্লাহ মালুম। ভাই তোরা ইউটিউব থেকে রেসিপি দেখ, আমাকে ক্ষমা কর। না, জলজান্ত ভাই থাকতে ইউটিউব কেন দেখবো? দুই ভাই শুরু কর, প্রথমে কি করতে হয়। তখনই আবরার আদ্রিতা চলে আসে। কি নিয়ে কথা হচ্ছে? মা, সিয়াম রেসিপি বলছে না। কিসের রেসিপি? লেবুর রসের। আদ্রিতা বুঝতে না পারলেও আবরার বুঝে যায়। সে গম্ভীর স্বরে বলে, তোরা কি ভালো হবি না? পরশু দিন ভালো হব। আবরার সেদিকে কান না দিয়ে ইশারার সামনে গিফট বক্স নামায়, তারপর বলে, আই এম সো হ্যাপি, কংগ্রাচুলেশনস। খুশি হলে মানুষ হাসে, জানেন না বোধ হয়। ইশারা নিজের ভাই বাবাকেও প্রেগনেন্সি খবরটা জানায় এবং তারা সুইজারল্যান্ড আসবে ইশারাকে দেখতে। এই নিউজটা জানার পর থেকে আবরার মাথা গরম। সে কিছুদিন আদ্রিতার সাথে আসিফ আদনানের দেখা হতে দেবে না এবং ব্যাপারটা কাউকে জানাতেই দেবে না। কিছু মুহূর্তের মধ্যেই চিন্তা ভাবনা করে ফেলে এই সুযোগে মালদ্বীপ ঘুরে আসা যাক। আসিফ আদনান বাংলাদেশ ফিরলে তবেই তারা আবার সুইজারল্যান্ড ব্যাক করবে। প্ল্যানিং অনুযায়ী দুটো টিকিট বুক করে ফেলে। এই তো সন্ধ্যা 7টার ফ্লাইটে তারা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবে। নিজের শোরুম থেকে কিছু ড্রেস সিলেক্ট করে ফেলে আদ্রিতার জন্য। সিয়াম গোল গোল নয়নে আবরারকে দেখছে। বেডা মনে মনে কিছু একটা পাকাচ্ছে, বেশ বুঝতে পারছে। আসিফ আদনান আসবে আর আবরার তাসনিম চুপচাপ বসে থাকবে, এটা হতে পারে? কখনোই না। টিশা কিচেনের দায়িত্ব নিয়েছে, সকলের জন্য বাংলাদেশি স্টাইলে বিরিয়ানি রান্না করছে। এটা নিয়েও বেশ চিন্তিত। আমান শালার বউ কি আজকে বিরিয়ানিতে 20-30 মিশিয়ে সবাইকে এক চাপা মেরে দিতেও পারে। পৃথিবীতে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে নারী জাতি, তাদের হাঁটু ভর্তি বুদ্ধি, দুষ্ট বুদ্ধি। কবি সিয়ামচন্দ্রনাথ বহু আগেই এই একখানা কবিতা লিখে ফেলেছে। নারীর প্রেমে পড়ে ভাই করিও না ভুল, বিবাহের পরে বুঝবে মজা, কেঁদেও পাবে না কুল। কেন যে আমান বিশ্বাস করলো? অবশ্য করবে নাই বা কেন, সিয়াম তো এই কবিতা আগে শুনিনি ওকে। তবে যাই হোক, এখন থেকে সাবধানে থাকতে হবে, সাথে সেই বাকিদেরও সাবধান করে দিবে সে। এসব ভাবনার মাঝে সিয়াম খেয়াল করে আবরা নেই। এই তো এখানেই বসেছিল, কোথায় চলে গেল? এখন আবার একে খুঁজতে হবে, নজর রাখতে হবে। টিশার রান্না করা বিরিয়ানি পাতিল থেকে কিছুটা বিরিয়ানি লুকিয়ে নিয়ে সিয়াম বাড়ির সামনে একটা বিড়াল বসেছিল। সামনের বাড়ি থেকে থাকে বিড়ালটা, প্রায় এখানে আসে। সিয়াম বিরিয়ানিটুকু বিড়ালের সামনে দেয়। বিড়ালটা খুশি মনে বিরিয়ানি খেতে থাকে, কিন্তু আশ্চর্যজনক বিষয়, এটা খাওয়ার পরও বিড়ালটা বেঁচে আছে, মরেনি। তার মানে বিষ মিশায়নি। যাক, খারাপ হলেও ভালো আছে মেয়েটা। আদ্রিতা সকলের সাথে বসে গল্প করছে। গল্পের মূল আকর্ষণ হচ্ছে ইশারা এবং তার অনাগত বাচ্চা। কে নাম রাখা হবে, ছেলে হবে না মেয়ে হবে, কার মতো দেখতে হবে,
ইত্যাদি নানান রকমের আলোচনা। সেই আলোচনায় সামিল হয়েছে টিশাও। সে অবশ্য কিছু বলছে না, চুপচাপ সকলের আলোচনা শুনছে। তবে আমান, সিয়াম, ইভান, আহাদ আর চারজন এক একজনের উপর হাত পা তুলে আছড়া হয়ে আছে। তখনই সেখানে আবরার চলে আসে। তাকে দেখে সিয়াম বলে উঠছে, আর 1 ঘন্টা পরেই আমার শালা সুইজারল্যান্ড আসবে। আব্বা, তোর কোনো বক্তব্য আছে? আবরার শান্ত নজরে তাকায় সিয়ামের মুখপানে, জবাব দেয় না। আদ্রিতা বলে উঠছে, এ বাবা, আপনি এখনো বসে আছেন কেন ভাইয়া? তাকে এয়ারপোর্ট থেকে আনতে যাবেন না? চল আবরার, আমরা গিয়ে নিয়ে আসি। পাখি, রুমে চলো, তোমার সাথে কথা আছে। আমান, আহাদ, ইভান, সিয়াম একসাথে বলে উঠছে, কথার আরেক নাম কি রোম্যান্স? তোমার কি ফেম টেম পাচ্ছে আব্বা? আদ্রিতা লজ্জা পেয়ে যায়। ইশারা এবং টিশা হেসে ফেলে। আবরার গম্ভীর স্বরে বলে, দ্যাটস নান অফ ইউর বিজনেস। পাশের বাড়ির চ্যাংরা পোলায় প্রেম করিতে চায়, ইংরেজি ভাষায় রুমে ডাকে চোখের ইশারায়। মা, গানটা ধরো, আমরা তাল মেলাচ্ছি। আদ্রিতা বড় বড় পা ফেলে এই কক্ষ থেকে চলে যায়। তার পেছন পেছন আবরারও চলে যায়। নিজেদের কক্ষে প্রবেশ করতে আদ্রিতা রাগান্বিত স্বরে বলে, কি সমস্যা আপনার? আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আবরার ড্রেসিং টেবিলের ওপরে থাকা ফোন এবং প্রয়োজনীয় জিনিস হাতে তুলতে তুলতে বলে, প্রশ্ন করিও না, আমার সঙ্গে চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। ব্যাস, আর কোনো কথা নয়। আদ্রিতার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। বাসায় যে জামাটা পরেছিল সেটাই পরেই ছুটতে থাকে আবরারের পিছু। গাড়ি করে যেতে থাকে ওরা এয়ারপোর্ট। এর কাছাকাছি আসতেই আদ্রিতা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছি আমরা, বলাই যাবে না? এবারে আবরার জবাব দেয়, মালদ্বীপ যাচ্ছি। মানে বাড়িতে পরা জামা পরে আমি মালদ্বীপ যাব? হ্যাঁ তো? আবরারের সহজ স্বাভাবিক জবাবে রাগ হয় আদ্রিতার। ফিটফিট করে বলে, নিজে যাচ্ছেন সাহেব সেজে, আমাকে নিচ্ছেন পাগলের মতো, পাষাণ হাতি একটা। আবরার শুনতে পায় কথাগুলো। সে গাড়ি থামিয়ে সিট বেল্ট খুলতে খুলতে জবাব দেয়, সাহেব তো তোমারই, আর পাগলটাও আমারই। সে যে রূপেই থাকুক, আমি সেই রূপেই ভালোবাসি, অ্যান্ড আমার কাছে সেই রূপই অপসরা। আদ্রিতার কলিজা ঠান্ডা হয়ে যায়। বুকের ভেতর সুখ সুখ অনুভব করে। এক জীবনে এর থেকে বেশি কি আর কি চাওয়ার থাকতে পারে? সুখী হতে আর কি লাগে? কিছু না। আবরারের হাত ধরে এয়ারপোর্টে প্রবেশ করে আদ্রিতা। পুলিশরা হেসে কথা বলতে থাকে লোকটার সাথে। কিছু সংখ্যক লোক ছবি তুলতে চায়। আবরার গম্ভীর স্বরে জবাব দেয়, আমার ওয়াইফ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয়, তার পিকচার যেন কোথাও দেখানো আছে। ব্যাস, আর কেউ পিক তোলার সাহস করে না। প্লেনে ভিআইপি সিটে বসে দুজন। আর কিছুক্ষণের মধ্যে প্লেন উড়াল দিবে। আদ্রিতার হাসি পায়। লোকটা জেলাসির ঠেলায় তাকে নিয়ে মালদ্বীপে চলে যাচ্ছে। ভালোই বুঝতে পারছে সে। হোয়াট হ্যাপেন্ড? আদ্রিতাকে হাসতে দেখে আবরার বলে উঠছে। আদ্রিতা আবরারের হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বলে, আসিফ আদনান আসছে বলে জেলাস হয়ে নিয়ে যাচ্ছে আমায়, সব বুঝতে পারি। আবরার ফোনে মনোযোগ দিয়ে বলে, সেখানে সমুদ্র আছে, ইচ্ছে হচ্ছে সমুদ্রের মধ্যে রোমাঞ্চ করব। আদ্রির মুখটা চুপসে যায়। বেয়াদব, অশ্লীল, খারাপ হাসি, তার সাথে কথা বলাই বেকার। মালদ্বীপ পানির রাজ্য, চারিদিকে শুধু পানি আর পানি। এয়ারপোর্ট থেকে পানি দেখা যায়। প্লেন ল্যান্ড করতে আদ্রিতা অবাক নয়নে তাকিয়ে থাকে। নীল নীল পানি দেখতে কি সুন্দর লাগছে। কিছু মুহূর্তের মধ্যে একটা হোটেলে চলে যায় তারা। আদ্রিতা তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে আবরারের কাছে বায়না ধরে এখনই ঘুরতে নিয়ে যেতে হবে। আবরারও মানা করে না। নিজের ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ে। বিশাল একটা সমুদ্র, যতদূর দৃষ্টি যাচ্ছে শুধু স্বচ্ছ নীল পানি দেখা যাচ্ছে। একটা বোটও রাখা আছে সেখানে। আবরার আদ্রিতাকে নিয়ে সেই বোটে উঠে পড়ে। সমুদ্রের মাঝখানে চলে যায় তারা। সেখানে পানি নেই, দুই পাশে পানি, মাঝখানে একটা জায়গা পানিবিহীন। সেখানে নেমে পড়ে দুজন এবং আবরার বোট চালককে বলে, 2 ঘন্টা পর এসে আমাদের নিয়ে যায়। সেটা মাথা নয় সম্মতি প্রকাশ করে এবং তখনই বোট ঘুরে চলে যায়। আদ্রিতা ফ্রিকুসকে বলে, আমরা দুজন এখানে কি করব? আবরার শার্টে হাতা গোটাতে গোটাতে জবাব দেয়, যেটা করলে বেবি হবে। অসহায়ের মতো বসে আছে আমার। মনটা তার প্রচুর খারাপ। একটু আগে টিশার সাথে মারাত্মক ঝগড়া হয়েছে। ঝগড়ার মূল কারণ ছিল সিয়ামের অনাগত সন্তান।
আমানের বক্তব্য হচ্ছে 1 মাসের মধ্যে তারাও বেবি নিয়ে ফেলবে। সিয়ামকে কোনোভাবে যেতে দেওয়া যাবে না। এমনিতেই ভুলভাল কবিতা বলে তার মাথা খারাপ করে দেয়, এখন তো আরও বলবে। ইতিমধ্যে কয়েকবার বলে ফেলেছে। যাদের নাই টুনটুনি তারা কি করে বুঝবে সুখ? বাবা হয়ে দেখিয়ে দিলাম। এখন ছোট হলো কিছু মানুষের মুখ, প্রমাণ হলো কার নাই পাখি। ভালো করে দেখুক তারা যদি থাকে আঁখি। আমানের দুঃখ বুঝলো না তিশা। সে উল্টো ঝগড়া সুরে বলে, বেবি নিবা খাওয়াবে কি তাকে? 2 টাকা ইনকাম করতে পারো, থাকো তো আবরার তাসনিনের পা ধরে। মেজাজ চটে যায় আমানের। অশ্লীল ভাষায় কয়েকটা গালি দিয়ে দেয় তিশাকে। গায়েও হাত তুলতে গিয়েছিল, কিছু একটা ভেবে হাত নামিয়ে ফেলায় এবং তখনই কক্ষ থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে সিয়াম, আহাত এবং ইভান বসে আছে চিন্তিত ভঙ্গিমায়, যেন বিশাল বড় কোনো ক্ষতি হয়ে গেছে তাদের। আমান এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তোদের? আপসেট কেন? আব্বা আমাদের ফাঁকি দিয়ে বোন আনার প্রসেসিং করতে চলে গেছে। ঠিকঠাক বুঝতে পারে না আমান। কপাল কুচকে পুনরায় সুত হয়। বুঝলাম না, কোথায় গেছে আপনার? মালদ্বীপ এখন মাঝ নদীতে আছে মাকে নিয়ে। ভাই ওরা কি করছে ওখানে? ছোটবেলায় খাইছিলাম সুজি, তাই এখন সব কিছুই বুঝি। আব্বা গেছে রোমান্স করতে খোলা আসমানের নিচে, আমরা কেন যেতে পারলাম না তাদের পিছে পিছে? হালা তুই তোর বউয়ের সাথে যা করছিস আব্বা তাই করবে, তাও কোনো মানুষের প্রাইভেসি নষ্ট করার শখ। আমার কিছু বলবে তার আগে কলিং বেল বেজে ওঠে। আসিফ, আদনান এবং সিয়ামের শ্বশুর মশাই চলে এসেছে। সিয়াম শুকনো ঢোক গিলে বলে, ভাই তার মেয়ের সাথে উল্টাপাল্টা অশ্লীল কাজকাম করে প্রেগনেন্ট করে দিছি। শ্বশুর কি আমায় পিঠাবে? হালা পিটাবে না, এটা অশ্লীল নয়, এটাকে বলে ভালোবাসা। তুই যা, দরজা খোল, আমি সোফা টোফা ক্লিন করি। তারপর সিয়াম দরজা খুলতে যায় আর বাকি 3 জন সোফা ঠিকঠাক করে কিচেনে ঢোকে। ইশারা রান্নাবান্না করেই রেখেছে, এখন শুধু সব গরম করতে হবে। মেয়েটা অসুস্থ, তাকে এত খাটানো যাবে না, তাই 3 জনই শসা, টমেটো, পেঁয়াজ কেটে সালাদ তৈরি করে এবং সব খাবার গরম করে ফেলে। টিশাকে ডাকলেও সে করে দিত, কিন্তু আমানের সঙ্গে ঝগড়া হয়েছে বলে তাকে ডাকলো না, আর কখনো ডাকবেও না বলে প্রতিজ্ঞা করেছে আমান। তখনই সিয়াম দৌড়ে কিচেনে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলে, ভাই আমার শ্বশুর কিপটা হালা খালি হাতে এসেছে, কয়টা মিষ্টিও আনে নাই। সকাল থেকে আশা করে বসে আসি মিষ্টি খাওয়ানোর জন্য। ওনারা মনে হয় মিষ্টির সব চিনে নাই। কোনো ব্যাপার না, আমি চিনিয়ে দিয়ে আসতেছি। বলতে বলতে কিচেন থেকে বের হয়, ওনাদের সামনে গিয়ে বসে। এসিয়াম দেখে যা, তোর শ্বশুর আর শালার পকেট খালি। চারপাশে থই থই করছে নীল পানি, মাঝে মধ্যে বিশাল ঢেউ আসছে, ধবধবে সাদা বালি ঢেকে দিচ্ছে, আবার শুকিয়ে যাচ্ছে। বড্ড লোভনীয় লাগছে দেখতে। আদ্রিতা কিছু মুহূর্তে চোখ বন্ধ করে অনুভব করে সাগরের কলরব। বড্ড ভালো লাগছে তার। যতদূর দৃষ্টি যাচ্ছে শুধুই পানি, তারা ব্যতীত আর কোনো মানুষের অস্তিত্ব নেই। আবরার ইতিমধ্যে বালির উপর বসে পড়েছে। সূর্যের আলো মুখে পড়েছে লোকটা, দারুণ স্নিগ্ধ দেখাচ্ছে। সাদা শার্টখানার বুকের উপরে 3টে বোতাম খুলে রাখা, যার ফলে ফর্সা বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে। আদ্রিতা কিছু মুহূর্ত লোকটাকে পর্যবেক্ষণ করে মৃদু হাসে, তারপর এগিয়ে গিয়ে পানিতে পা ভেজায়। আবরারের মুখপানে তাকিয়ে বলে, ভালোবাসা কি আবরার? হোয়াট ইজ লাভ? আবরার হাত ঘড়িতে নজর ফুলিয়ে বলে, লাভ ইজ পেইন। কিভাবে? তোমাকে যতবার ভালোবেসেছে ব্যথা পেয়েছো না? লজ্জায় কান গরম হয়ে ওঠে আদ্রিতার। সে শুকনো ঢোক গিলে পানি দেখায় মনোযোগ দেয় এবং বিড়বিড় করে বলে, খারাপ বেড়া মানুষ এতটা নির্লজ্জ বেহায়া কিভাবে হতে পারে? এতটুকু লজ্জা থাকা উচিত নয় কি? আবারও শুনে ফেলল আদ্রিতার মনের কথা। সে বলে উঠছে, একদমই উচিত নয়। সাইয়ারা মুভি দেখলে না? সেম পানি, সেম ভিউ, তুমি আমি, ব্যাস হয়ে গেল না? আদ্রিতার চোখের সামনে ভেসে ওঠে সাইয়ারা মুভির একটা দৃশ্য, যেখানে হিরো হিরোইন পানির মধ্যে ডুব দিয়ে রোমান্স করছে। এই বেয়াদব তেমন করবে নাকি? আদ্রিতা ডিরেক্ট মরে যাবে, তাকে কেউ বাঁচাতে পারবে না। ভাবতে ভাবতে গলা শুকনো ঢোক গিলল সে। আবরার এগিয়ে আসে তার দিকে, এক মুঠো সাদা বালি নিয়ে আদ্রিতার গালে লাগিয়ে দেয়, তারপরেই কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। বালি মাখানো গালে নিজের গাল থেকে ঘষা দেয়। কেঁপে উঠছে আদ্রিতা।
খোঁচা খোঁচা দাড়িতে আঘাত লাগে গালে, নিশ্চয়ই লাল হয়ে গিয়েছে। সে কিচ্ছু বলার জন্য হাঁ করতে যাবে, আবার ছোট আঙুল দিয়ে থামায়, আজকে স্বরে বলে ওঠে। ডোন্ট ডিস্টার্ব, আই এম সো হাংরি। আর কিছু বলার সাহস নেই আদ্রিতার, তবে বড্ড জানতে ইচ্ছে করে। সমুদ্র দেখলে আপনার মাথা খারাপ কেন হয়ে যায়? কি কানেকশন দুজনের? তবে প্রশ্ন করে হয়ে ওঠে না, কারণ ততক্ষণে তার উষ্ঠদয় ডুবে গিয়েছে আবরার তাসনিনের উষ্ঠের ভাষায়। নীল রঙের গাউনের চেন খুলে গেল শব্দ করে। সূর্যের আলো সরাসরি মুখে এসে লাগছে, অদ্ভুত সুন্দর দৃশ্য। পানির ঢেউ এসে ভিজিয়ে দিয়ে যায় দুজনকে। ভয়ার্থক আদ্রিতা এদিক ওদিক দৃষ্টি সরিয়ে দেখতে থাকে নিজের লঞ্চ বা নৌকা আসছে কিনা। আবরার সেটা বুঝতে পারলো, উষ্ঠ ছেড়ে গলায় মুখ গুজে বলল, কেউ আসবে না, কারো সাহস নেই আবরার তাসনিনের প্রাইভেসি নষ্ট করার। রিল্যাক্স থাকো পাখি, আর আমায় অনুভব করো। বলতে বলতে হাজার খানা চুমুতে চুমুতে ভরিয়ে দিতে থাকে গলা। আরও একবার তাদের মিলনে সাক্ষী হয় সমুদ্র। সূর্য আর আসমান, সমুদ্র ছাড়া কেউ জানতো না তাদের মিলনের কাহিনী। আবরার তাসনিনের অত্যাচারে অতিষ্ঠ আদ্রিতা বাধা দেওয়ার চেষ্টা করে, খাঁচর কঞ্চে বলে, প্লিজ। আবরার দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুচকে বলে, ডিস্টার্ব করো না পাখি। দিনগুলো খুব সুন্দর কাটছে। আদ্রিতা আবরার মালদ্বীপ থেকে ঘুরে এসেছে সপ্তাহ খানিকের আগে। সেখান থেকে ফিরে আবরার কাজে ডুবে গিয়েছে পুরোপুরি, যেন সেই আগের বদমেজাজি হাতে হয়ে গিয়েছে। দরজার সামনে নতুন করে লাগানো হয়েছে ডু নট ডিস্টার্ব সাইনবোর্ড। অবশ্য আদ্রিতা এবং সিয়াম সাইনবোর্ড উপেক্ষা করেই আবরারকে ডিস্টার্ব করতে হাজির হয়ে যায়। আজকে শনিবার। আদিয়া বেগম বাংলাদেশ থেকে ফিরে এসেছে গতকাল। একটা দিন মেয়ের সঙ্গে মেয়ের শ্বশুরবাড়িতে কাটিয়ে আজকে বাসায় ফিরেছে। মানুষটার জীবনটা কতটা অদ্ভুত। এই আদিয়া বেগম আগে চাইতো ছেলে মেয়ের সঙ্গে থাকতে, তাদের দেখার জন্য মনে ছটফট, কিন্তু এখন আর ইট পাথরের এই শহর তার ভালো লাগে না। কাঁচা মাটির গন্ধের সন্ধান খুঁজতে থাকে সবখানে। তার মনে হয় সেলেমের সঙ্গে প্রতিদিন ফোনে কথা বলে একটা জীবন বাংলাদেশে কাটিয়ে দিলেই ভালো হয়। এই আরাম আয়েশের থেকে দেবর ভাসুরের সংসারে উটকো ঝামেলা হয়ে থাকাটাই ভালো। আদ্রিতা বুঝতে পারে মায়ের মন খারাপের গল্প। তার নিজেরও খারাপ লাগে, বাংলাদেশে যাওয়ার জন্য মনটা আনসান করে। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলতে ইচ্ছে করে। তবে সব মন খারাপ বিলীন করে দিয়েছে আবরারের মুখপানে চেয়ে। মানুষটা তার খুশির জন্য এত কিছু করে, সে দুঃখ পাবে এমন কাজ না করাই ভালো। আবরার তার কক্ষে সিয়াম, আমান, আহাদ এবং ইভানকে রেখেছে। জরুরি কিছু কথা বলার আছে তাদের। আদ্রিতা আসতে চেয়েছিল তাদের সাথে, কি কথা বলে শোনার বড্ড ইচ্ছে তার, কিন্তু আবরার ধমকেশ্বরে তাকে আসতে বারণ করে দিয়েছে। আপাতত মন খারাপ করে ইশারার কক্ষে বসে আছে আদ্রিতা। তিশাও উপস্থিত সেখানে, ইশারার জন্য ফলের জুস বানিয়ে নিয়ে এসেছে। মাঝে মধ্যে আদ্রিতার বেশ অবাক লাগে। তিশা মেয়েটা ভীষণ ভালো, খুবই দায়িত্বশীল, খুব সহজে মানুষকে ভালোবেসে ফেলে। আদ্রিতা ইশারা কারোর সঙ্গে মন খুলে কথা বলে না। ওই খুব প্রয়োজন হলে দু একটা কথা বলবে, অথচ নিজে খাওয়ার জন্য কিছু রান্না করলেও তিনজনের জন্য করবে। ওরা খেতে না বসলে নিজেও খাবে না। ওদের শরীর খারাপ লাগলে নিজে থেকে ঔষধ খাবার এগিয়ে দিবে। ইশারা প্রেগনেন্ট হওয়ার পর থেকে ওর সব দায়িত্ব যেন মেয়েটা নিয়ে নিয়েছে। এই তো কতদিন আগেও মাদার হরলিক্স সহ মালটা, ডালিম সহ ডাক্তারদের পরামর্শে কিছু ওষুধপত্র নিয়ে এসেছে। সকালে মাদার হরলিক্স গুলে দেবে, ডালিমের জুস বানিয়ে দেবে, মালটা কেটে দিবে। মানে সারাটা দিন সে শুধু ইশারার ভালো লাগা খারাপ লাগা নিয়ে চিন্তা করবে, অথচ ইশারার সাথে কথা বলবে না। এটা নিয়ে অবশ্য আদ্রিতা এবং ইশারা আড়ালে গসিপ করতে ভুলে না। এটা খেয়ে নাও, খেতে মজা না হলেও বেশ উপকারী। ইশারা লক্ষ্মী বাচ্চার মতো মাথা নেড়ে গ্লাসটা হাতে নেয় এবং কয়েক চুমুক সবটা খেয়ে নেয়। আদ্রিতা একটু আফসোসের সুরেই বলে, এমন এক্সট্রা কেয়ার পাওয়ার জন্য এখন দেখছি প্রেগনেন্ট হতে হবে। তিশা চলে যেতে যেতে বলে, তোমাকে আমি সব সময়ই কেয়ার করি, খেয়াল করো না, এটা তোমার দোষ। আই থিঙ্ক আমনের এখন বেবি দরকার। আবরারের মুখ
মুখে এমন কথা শুনে চার বন্ধুই একটুখানি অবাক হয়। সিয়াম তো সঙ্গে সঙ্গে কবিতার সুরে বলে উঠছে, ভূতের মুখে রামের নাম শুনতে হলো ভাই। আমি সিয়াম অবাক হয়ে পদ্মা নদীতে পড়ে গেছি তাই। বাচ্চা নেওয়া সহজ কথা নয়, থাকতে হয় মেশিন। আমার ভাইয়ের পাখি নাই, নষ্ট হয়ে গেছে ড্যাশিন। সিয়ামের ভুলভাল কবিতা সকলেরই বিরক্ত লাগলো। আমান তো নাক মুখ কুচকে বলেই উঠছে, ভাই, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা হচ্ছে। তোর ফালতু কবিতা পাখির মধ্যে লুকায় রাখ। সিয়াম মুখ বাঁকায়। কোনো একটা কবি ঠিকই বলেছিল, এই শহরে প্রতিভার কোনো মূল্য নাই। নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করলে মানুষ হিংসের ঠেলায় নিন্দা করে। ঠিক আছে, সিয়াম নিজের প্রতিভা পেটের মধ্যে রেখে দিল। আর জীবনও কবিতা বলবে না। প্রয়োজনে কবিতা পেটের মধ্যে জমতে জমতে পেট ফুলে ঝুল হয়ে যাবে, তবুও বলবে না। মুখে কস্টিউম লাগিয়ে দিল। আহাত বলে, আমানের এখনই বেবি নিতে হবে কেন? তিশা আমাদের পছন্দ করে না, তবু এখানে রয়েছে। মানে আমাদের প্রতি দুর্বল হয়ে গেছে। এখন একটা বেবি আসলে সুন্দর করে সংসারে মন দেবে। আমি আর কিচ্ছু বলতে চাই না, কাজ করব। তোর প্লিজ এখন বের হ। গত 3 মাস হবে আদ্রিতা কোনো পিল খাচ্ছে না। বিষয়টা অবশ্য আবরার জানে না। ইশারা 5 মাসের, এখন প্রেগন্যান্ট। খানিকটা বেবি পাম্প বেরিয়ে গিয়েছে। দেখতেও বেশ সুন্দর লাগে। মাতৃত্ব আসলেই সুন্দর, শুধু সুন্দর নয়, একটু বেশি সুন্দর। আদ্রিতাও মা হতে চায়, এই সুন্দর অনুভূতির সাথে পরিচিত হতে চায়। একটা ছোট্ট প্রাণকে দুনিয়ায় আনতে চায়, যে মায়া মিশিয়ে তাকে মা বলে ডাকবে, তার বুকের মাঝে গুটি সুটি মেরে ঘুমোবে। কিন্তু দিনকে দিন ভরসা হারিয়ে ফেলছে আদ্রিতা। কোনো প্রোটেকশন নেই না, তবুও কেন সে প্রেগনেন্ট হচ্ছে না? কোনো সমস্যা রয়েছে কি তার? হয়েছে, হয়তো রয়েছে। অতি দ্রুত ডাক্তার দেখানোর প্রয়োজন। 2 দিনের জন্য থাইল্যান্ড গিয়েছে আবরার। সেখানেও তাদের কোম্পানির একটা শাখা খোলার প্ল্যানিং চলছে। সিয়াম, আমান, ইভান অফিসে গিয়েছে। তিশা ইশারাকে নিয়ে একটুখানি হাঁটতে বেরিয়েছে। আর আতিয়া বেগম ঘুমাচ্ছে। এটাই সুযোগ। এই সুযোগেই বাসা থেকে বেরিয়ে পড়ে আদ্রিতা। উদ্দেশ্য হাসপাতাল। এখানকার কোনো কিছুই ভালো করে চিনে না সে। যেখানে যাওয়ার প্রয়োজন পড়েছে আবরার সঙ্গে গিয়েছে। কোনো কিছু চিনে রাখার প্রয়োজন মনে করেনি। রাস্তার এক কোণা দিয়ে আনমনি হাঁটতে থাকে আদ্রিতা। জরিখ নদীর ছোট্ট ব্রিজটা পার হতে একটা হাসপাতালে দেখা মেলে। খুশিতে চোখ দুটো চকচক করে ওঠে আদ্রিতার। ঢুকে পড়ে হাসপাতালের মধ্যে। আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে অনেকেই তাকে চিনতে পারে। আবার তাসনির ওয়াইফ বলে ডাকতে থাকে, সালাম দেয়। কি প্রয়োজন এখানে এসেছে জিজ্ঞেস করে। আদ্রিতা খাপড়ে যায়, কারো কথার উত্তর দিতে পারে না। মাথা নিচু করে আমতা করতে থাকে। একটা মেয়ে এমন পরিস্থিতি থেকে মুক্তি দেয় আদ্রিতাকে। সে একটা কেবিনে নিয়ে গিয়ে মিষ্টি স্বরে জানতে চায়, কিভাবে সাহায্য করতে পারি? আদ্রিতা একজন ডাক্তারের নিকট নিয়ে যেতে অনুরোধ করে। মেয়েটি নিয়ে যায় ডাক্তারের চেম্বারে। নিজের সমস্যা এবং সন্দেহের কথা ডাক্তারের সঙ্গে শেয়ার করে আদ্রিতা। ডাক্তার কিছু টেস্ট দেয়। এখনই এখান থেকে টেস্টগুলো করে নিতে পারবে আদ্রিতা, আর দেরি করে না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবগুলো টেস্ট করে ফেলে। 2 ঘন্টার মতো সময় লেগে যায়। সাথে করে ফোনটাও নিয়ে আসেনি। কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। নিশ্চয়ই সকলে বেশ টেনশনে আছে। এই মুহূর্তে পুনরায় ডাক্তারের সামনে বসে আছে আদ্রিতা। গম্ভীর মুখে নাকের ডগা, চশমা ঝুলিয়ে গম্ভীর মনোযোগে রিপোর্টগুলো দেখছে ডক্টর। দীর্ঘ 20 মিনিট পরে চিন্তিত আদ্রিতার মুখ পানে তাকায় ডক্টর এবং বলে, আপনি কোনোদিনও মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারবেন না। প্রতিটা নারীর স্বপ্ন একটা সন্তান। মা ডাক শোনার জন্য নারী সব দুঃখ সহ্য করে নিতে পারে। বাবা সন্তানকে অস্বীকার করতে পারে, ছেড়ে দিতে পারে, কিন্তু একজন মা কখনোই পারে না। আদ্রিতা চেয়েছিল তার একটা বেবি হবে, আদরের সোহাগে বড় করবে তাকে। যে ভালোবাসাগুলো সে পায়নি, সেই সব ভালোবাসা তার বেবি পাবে। তার সুখে সংসারটা আনন্দে ভরে উঠবে। কিন্তু না, সে সব কিছুই হলো না। মা ডাক শোনার মতো সুন্দর কপাল তা নেই। এসবই ভাবতে ভাবতে রাস্তার এক কোণে দিয়ে হাঁটছিল আদ্রিতা। নয়নজোড়া ভেজা, বড্ড কষ্ট হচ্ছে তার। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, ভাগ্যকে দোষারোপ করতে। এমন জীবন না দিলেও পারত। ঠিক তখনই তার পাশে একটা বাইক এসে দাঁড়ায়।
চমকে সে দুপা পিছিয়ে যায়। বাইকটা দেখে চিনতে পেরেছে এটা আবরার তাসনিন। হাসপাতালে যাওয়ার ঘটনা জেনে যাবে, তারপর আদ্রিতাকে বকা দিবে ভাবতেই কলিজা কেঁপে উঠছে। আবরার মাথা থেকে হেলমেট খুলে শান্ত নয়নে তাকায় আদ্রিতার মুখ পানে এবং বলে, Get on the bike. আদ্রিতা ভদ্র বাছার মতো মাথা নাড়িয়ে উঠে পড়ে বাইকে। দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে আবরারকে, মাথা রাখে পিঠের উপর। আবরার বাইক চালানো শুরু করে। আজকে রাস্তাঘাট বড্ড ফাঁকা, গাড়ি তো দূর, কোনো মানুষজনেরও দেখা নেই। মিষ্টি রোদ উঠেছে, রোদের আজ গায়ে লাগছে না, হালকা বাতাসে আদ্রিতার চুলগুলো উড়ছে, ভালোই লাগছে। আবরার, ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি। আবরার শুনেছে, তবে জবাব দেয় না। কিছু মুহূর্তের মধ্যেই তারা পৌঁছে যায় আবরার হাউসে। আদ্রিতাকে নামিয়ে দিয়ে আবরার বাইকে গ্যারেজ রেখে আসতে যায়। তখনই আদ্রিতার নজর পড়ে অ্যানির কবরের দিকে। সেখানে অ্যানির মতো ছোট্ট একটা বিড়াল শুয়ে আছে, কেমন মায়া মায়া নয়নে তাকিয়ে আছে তার দিকে। আদ্রিতা এগিয়ে যায়, কোলে তুলে নেয় বিড়াল ছানাটিকে, ছোট দাবিয়ে চুমু খায় তার নরম শরীরে। What are you doing here? আবরারের কথায় পেছনে ঘুরে তাকায় আদ্রিতা, বিড়াল ছানাটিকে দেখিয়ে বলে, দেখুন না, ও কত কিউট, একদম আমাদের অ্যানির মতো। আমি ওকে আমার সাথে রাখতে চাই। আবরারের বোধ হয় ভালো লাগলো না কথা খানা, সে গম্ভীর স্বরে বলে, কোনো দরকার নেই, রেখে এসে ওকে। একদম না, ও আমার সাথেই থাকবে। বলে বিড়াল ছানাটিকে নিয়ে দাঁড়িয়ে পড়ে এবং বড় বড় পা ফেলে ভিতরে ঢোকে। টিশা ড্রয়িং রুমেই বসেছিল। বিড়াল তার বড়ই পছন্দ। আদ্রিতার হাতে থাকা পার্সিয়ান বিড়াল দেখে সে বড্ড খুশি হয়। ইচ্ছে করে দৌড়ে গিয়ে ছানাটিকে কোলে তুলে নিতে, কিন্তু নিজের স্বভাব সুলভ সেটা করতে পারে না। সে নিজ স্থানেই বসে থাকে। আদ্রিতা এগিয়ে এসে টিশার কোলে বিড়ালটিকে দেয় এবং বলে, ওকে একটু খাবার দাও কেমন, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ না কিছুই বলে না টিশা। আদ্রিতা নিজ কক্ষে চলে যায়। আবার আগেই চলে এসেছে। তোমাকে কিছু বলতে চাই আমি। আদ্রিতা আবরারের সামনে এসে দাঁড়ায় এবং বলে, আমি কিছু বলতে চাই। আমি আগে বলবো। বলুন। আবরার আদ্রিতার হাত ধরে তাকে খাটের উপর বসায়, নিজে ফ্লোরে বসে পড়ে। আদ্রিতার কোলে মাথা রেখে বলে, আমাদের বেবি চায় না, আমাদের বেবি চায় না এখন আর আমার। তুমি আমি দিব্যি একটা জীবন কাটিয়ে দিতে পারবো, এটা নিয়ে প্যানিক হইও না। আমার চাই, একটা বেবি লাগবেই। আমি কখনো আপনার কাছে কিছু চাইনি, কিন্তু এখন যাচ্ছি আমি। একটা বেবি এনে দিন আমায়, যেভাবে পারেন সেখান থেকে এনে দিন। কেন বুঝতে পারছো না? আপনি কেন বুঝতে পারছেন না? লাগবেই আমার বেবি, আর আমি জানি আমার আবরার ঠিক পারবে। ভরসা হাসি ফুটে ওঠে আদ্রিতার ঠোঁটে। আবরার দীর্ঘশ্বাস ফেলে এবং বলে, খাবো, যাও খাবার রেডি করো। আদ্রিতা মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আবরার আঁখি পলক বন্ধ করে ফেলে। জীবনে প্রথমবার অসহায় লাগছে তার। মনে হচ্ছে সে ব্যর্থ, কিছুই করতে পারে না। দিনগুলো ভালোই যাচ্ছে। ইশারা এখন 9 মাসের প্রেগনেন্ট, পেট উঁচু অনেকটা হয়েছে। এই পেট নিয়ে হাঁটাচলা করা কষ্টকর। টিশা পুরোপুরি ইশার দায়িত্ব নিয়ে নিয়েছে। যা যখন লাগবে সে এনে দিবে। একটু হাঁটাচলা করতে দেয় না, তবে সিয়াম তাকে রেহাই দেয়নি। জ্বালানোর একটা পথও ছাড়ে না। এই যে আজকে ইশারার মতো করে বড় একখানা বালিশ বেঁধে রেখেছে পেঁচে, তারপরে কোমরের হাত দিয়ে হাঁটছে। প্রথমে যায় ইভান, আহাত আর আমানের কাছে। তারা অফিসের কাজ করতেছিল। সিয়াম সেখানে নিয়ে বলে, ফুলে গেছে পেট আমার ভালোবাসা খেয়ে তোমার। আহা কি দিলে বাস, হয়ে গেল আমার সর্বনাশ। আমার নিজে জুতা খুলে সিয়ামের দিকে ফিক্কা মারতে গেলে সিয়াম দৌড়ে রুমে চলে যায়। আদ্রিতা এবং টিশা ইশারাকে জুস খাওয়াচ্ছিল। তখনই সিয়াম এসে বলে, মা দেখো, ইশারা আমার প্রেগনেন্ট করে দিছে। এত বড় পেট নিয়ে আমি কোথায় যাব? আদ্রিতা খিলখিল করে হেসে ওঠে। ইশারা বালিশ ফিক্কা মারে, টিশাও হাসে। সিয়াম আবার চলে। আয় হায়, আমার হলো কি? বাচ্চা হলে নাম রাখবো পুকি। ভাইয়া একদম মজা করবেন না। আমি মজা করছি না, বোঝার চেষ্টা করছি এত বড় পেট নিয়ে কেমনে হাঁটাচলা করতে হয়, কেমনে নাচতে হবে। আচ্ছা আমি একটু নেচে দেখাই।
বলতে নাচতে থাকে সিয়াম। টিশা শব্দ করে হেসে, ইশারাও হাসতে থাকে। হাসতে হাসতে পেটে ব্যথা শুরু হয়ে যায়। মুহূর্তে ইশারার চোখ মুখ লাল হয়ে উঠে চিৎকার করে কাঁদতে থাকে। আবরার, আমান, আহাত, ইভান সবাই দৌড়ে আসে। সিয়ামও ভরকায়। কি করে ফেলো সে? সময় নষ্ট না করে তখনই ইশারাকে ধরাধরি করে গাড়িতে তোলে এবং গাড়ি চলতে থাকে হাসপাতালের উদ্দেশ্যে। সকলেই চলে যায়, শুধু বাড়িতে থাকে আদ্রিতা এবং টিশা। আদ্রিতার মাথা ঘুরছে, হাত পা কাঁপছে। সে কি ভয় পাচ্ছে? বুঝতে পারে না, শুধু এইটুকুই বুঝতে পারে। আর 1 মিনিটও সে দাঁড়িয়ে থাকতে পারবে না। ভাবনার মাঝে দু চোখ বন্ধ করে অন্ধকার দেখতে শুরু করে এবং সেন্সলেস হয়ে লুটিয়ে পড়ে ফ্লোরে। টিশা ভরকায়। আদ্রিতার মাথা নিজের কোলের উপর নিয়ে ডাকতে থাকে। সারা শব্দ না পেয়ে তখনই কল করে আবরার নাম্বারে। কল রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে কেঁদে বলে উঠছে, আদ্রিতা সেন্সলেস হয়ে গিয়েছে, আপনি জলদি আসুন। পুত্র সন্তানের জননী হয়েছে ইশারা। গোলুমুলু থপথপে ফর্সা একটা সুন্দর বেবি, যাকে দেখে নার্স ডাক্তারও মাশাআল্লাহ বলে উঠেছে কয়েকবার। আমান বাবু দুনিয়াতে আসার খবর জেনেই আজান দিয়েছে। আজ ছুটেছে মিষ্টি আনতে। গোটা হসপিটালে সবাইকে মিষ্টি মুখ করাবে। ইশারার বাবা ভাইকে কল করে জানানো হয়েছে বাবুর পিক পাঠানো হয়েছে। নার্স যখন বাবুটাকে পরিষ্কার করে সাদা তোয়ালে মুড়িয়ে কেবিনের বাইরে নিয়ে চলে এলো, তখন প্রথমেই কুলি নিয়েছে আবরার। নার্সের হাতে ধরিয়ে দিয়েছে মোটা অঙ্কের কিছু টাকা। ছোট্ট ছানাটাকে সে যখন কোলে তুলে নিচ্ছিল, তার হাত দুটো থরথর করে কাঁপছিল। বুকের ভেতরে প্রশান্তির হাওয়া বয়ে চলেছিল। এ যেন একটা ছোট্ট চাঁদ। শুকনো অধ চেপে চুমু খেয়েছে চাঁদের কপালে। আতিয়া বেগমের ব্যস্ততা কমেছে না। অনবরত ডাক্তার নার্সদের সাথে তর্ক করে চলেছে। মূলত ছোট বাচ্চাদের সরিষার তেল দিয়ে মাসাজ করে দিতে হয়, উনি সেটাই করতে চাচ্ছে। কিন্তু ডাক্তার নার্স কিছুতেই এটা করতে দেবেন না, মানি নাই। সেটা নিয়ে তর্ক বিতর্ক। টিশা ইশারার পাশে ছায়ার মতো বসে আছে। সদ্য সিজার হয়েছে, কিছু লাগবে কিনা, ব্যথা পাচ্ছে কিনা, এসব তো তারই দেখতে হবে। সিয়াম এক কোণে ঘাপটি মেরে বসে আছে। আসলে স্বপ্ন দেখছে কিনা বাস্তব, এটাই বোঝার চেষ্টা করছে সে। বাচ্চার মুখটাও এখনো দেখেনি। আমান, আহাত, ইভান সবাইকে মিষ্টি খাইয়ে আবার বেরিয়েছে। খালি হাতে বাবুর মুখ দেখবে না, তাই গিফট কিনতে গিয়েছে। আবরার বাবুকে নিয়ে আদ্রিতার কেবিনের দিকে পা বাড়াতে গিয়েও যায় না। পাশ ফিরে চিন্তিত সিয়ামের মুখ পানে তাকায় এবং বাবুকে নিয়ে ওর কাছে আসে। গম্ভীর স্বরে বলে, রাজপুত্রকে করুন সিয়াম। ধ্যান ভাঙল যেন সিয়ামের। সে মাথা তুলে প্রথমেই তাকায় আবরারের মুখ পানে, তারপর বাবুর পানে। ভাই, আমার মতো একটা ভণ্ড কবির ছেলে এত কিউট কেমনে হইল? ডাক্তারের মনে হয় ভুল করে অন্য বেবি আমাদের দিছে। আবরার ভয়ের দৃষ্টিতে তাকায় সিয়ামের পানে। ব্যাস, মুহূর্তেই সে শুকনো ঠোক গিলে এবং বাবুকে কোলে নেয়। সিয়াম চিল্লিয়ে বলে ওঠে, ভাই রে ভাই, এই যেন সত্যি একটা চাঁদ। এই আবার ওকে আমার থেকে নে, কোলে নিতে পারবো না আমি। আবরার তাড়াহুড়ো করে সিয়ামের থেকে বাবুকে নিয়ে নেয় এবং বলে, হোয়াটস রং উইথ ইউ? সিয়াম জিভ দ্বারা ঠোঁট ফিচিয়ে বলে, ওর থেকে দূরে দূরে থাকবো ভাই। আমার মতো ভণ্ড হলে মুশকিল। তুই বরং তোর কাছেই রাখিস সব সময়। আবরার সিয়ামের মাথায় ছাটি দিয়ে বাবুকে নিয়ে আদ্রিতার কেবিনে ঢোকে। সিয়াম মুচকি হাসে। তার ইচ্ছে করছিল বাবুটাকে কিছুক্ষণ কোলে রাখার, তুলতুলে গেলে চুমুইকে দেওয়ার, ইশারার পাশে বাবুকে শুয়ে দিয়ে তাদেরকে ক্যামেরাবন্দি করার। আবরারের ইচ্ছে করছিল বাবুকে নিয়ে আদ্রিতার কাছে যাওয়ার, তাই নিজের ইচ্ছেকে বিসর্জন দিয়ে আবরারের ইচ্ছেটাকে পূরণ করলো সিয়াম। কেন করবে না? আবরারের জন্য সে জানটাও দিতে প্রস্তুত। আর এতটুকু ত্যাগ করতে পারবে না? সিয়াম গুটি গুটি পায়ে ইশারার কেবিনে প্রবেশ করে। দেখতে পায় আতিয়া বেগম মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, টিশা পানি খাইয়ে দিচ্ছে। তখন মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দৌড়ে বাসায় পৌঁছেছিল আবরার এবং আদ্রিতাকেও হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার চেক আপ করে জানায় আদ্রিতাও মা হতে চলেছে। 2 সপ্তাহের প্রেগনেন্ট। সকলের খুশি যেন দ্বিগুণ বেড়ে যায়। শুধু হাসি ফোটে না আবরারের ঠোঁটের কোণে। সে বেশ চিন্তিত। আদ্রিতা নিজেও জেনেছে তার প্রেগনেন্সির খবর। খুশি হয়েছে, তবে প্রকাশ করছে না। আবরারের মুখে হাসি দেখলো না, এটাই তাকে চিন্তিত করে তুলেছে সারাক্ষণ। কারো পায়ের আওয়াজ, পাশ ফিরে তাকায় আদ্রিতা। দেখতে পায় আবরার আসছে।
তার কোলে সাদা তোয়ালে মোড়ানো একটা ছানা, মানে রাজপুত্র দুনিয়াতে চলে এসেছে। আদ্রিতা উঠে বসার চেষ্টা করে, আবরার সঙ্গে সঙ্গে ধমকে বলে উঠছে, আমি তো তোমার কাছে আসছি না, তো চামচিকের মতো লাফালাফি করছে কেন? গাল ফুলিয়ে শান্ত হয়ে শুয়ে পড়ে আদ্রিতা। আবরার ছোট্ট পাখিটাকে তার পাশে শুয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বের করে কয়েকখানা ফটো তুলে নেয় এবং বিড়বিড় করে আওড়ায়। মাশাআল্লাহ, দুইটা ফুল একসাথে। আদ্রিতা কিছু মুহূর্ত তাকিয়ে থাকে বেবিটার মুখ পানে, তারপর বলে হচ্ছে, কিছুদিন পরে আমাদেরও এমন একটা বেবি আসবে আবরার, আপনি কি খুশি না? আদ্রিতার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাবুটা কেঁদে ওঠে। বোধহয় তার খিদে পেয়েছে, পাবে না কখন থেকে এর কোল তো ওর কোল ঘুরঘুর করছে। আবরার আদ্রিতার কথা জবাব না দিয়ে বাবুটাকে তুলে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আমান, আহাত, ইভান ততক্ষণে চলে এসেছে। আমান এনেছে গোল্ডের চামচ এবং বাটি। তার অনুরোধ, তাদের রাজপুত্রকে এই বাটি থেকে খাওয়ানো হবে। আহাত বাবুর জন্য গোল্ডের চেন এনেছে, আর ইভান ইশারার জন্য ব্রেসলেট এনেছে। বাবুকে খাওয়ানোর জন্য ইশারার কোলে দেওয়া হয়। তখনই তিন বন্ধু হুড়মুড় করে কেবিনে ঢুকে। আতিয়া বেগম গোল্ডের বাটি সুন্দর করে ধুয়ে মুছে এনেছে। ইভান বাবুর কপালে চুমু এঁকে দিয়ে ইশারার ডান হাতখানা ধরে কবজিতে ব্রেসলেটটা বেঁধে দিতে দিতে বলে, থ্যাংক ইউ ইশারা, আমাদের এত সুন্দর একটা চাঁদ গিফট করার জন্য। চোখে পানি চলে আসে ইশারার। এতটা ভালোবাসা তার জন্য বরাদ্দ ছিল। সিয়ামকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া একদম সঠিক ছিল। আমার নিজে হাতে বাবুর মুখে এক চামচ দুধ দেয় এবং খুশিতে লাফিয়ে উঠে। আবরার এক কোণে দাঁড়িয়ে আছে। টিশা বলে, ভাইয়া, আপনি গিফট ছাড়াই বাবুকে দেখলেন, কিছুই দেবেন না ওকে? আমান কড়া দৃষ্টিতে থাকা টিশার মুখ পানে, মানে চুপ করতে বলছে। আবরার জবাব দেয়, আমার ভাগের যতটুকু প্রপার্টি রয়েছে তারপর 50% সাম্মাকে দিয়ে দিয়েছি। রাজপুত্রকে খালি হাতে দেখাবো? এটা হয়? সিয়াম এবং ইশারা অবাক হয়। কিছুদিন আগে আবরার প্রপার্টি 5 ভাগ করেছে। সিঙ্গাপুরে 5টা শোরুম, 5 জনের সুইজারল্যান্ডের 10টা শোরুম, এক একজনের 2টো করে। বাংলাদেশের নেদারল্যান্ড সহ বিশ্বের যে কয়টা রাষ্ট্রে তার বিজনেস রয়েছে সবাই সমান সমান ভাগ করা হয়েছে। এখন আবরার নিজের ভাগ থেকে 50% তার ছেলেকে দিয়ে দিল। সকলের থমথমে মুখশ্রী দেখে আতিয়া বেগম বলে উঠছে, বাহ, নামটাও রেখে ফেলেছিস, সাম্বা, খুব সুন্দর নাম। ইশতিয়াক আবরাম সাম্বা। ইশারা তোমার পছন্দ না হলে চেঞ্জ। ইশারা আবরারের কথা শেষ করতে না দিয়ে বলেছে, খুব পছন্দ হয়েছে ভাইয়া, আমার বাবুর নাম এটাই থাকবে। গাল ফুলিয়ে ফেলে টিশা, বলে, আমি আর আদ্রিতা কি দোষ করলাম? আমাদের নামের সাথে কেন মিলল না? এ তো ভারী অন্যায়। কেন মিলল না? যুদ্ধ ঘোষণা করো টিশা, আমি পেছনে আছি, সুযোগ বুঝে দৌড়ে পালাবো। সকলে হেসে ওঠে। আবরার সিয়ামকে বলে, তুই গিয়ে ওদের পাশে বস, একটা পিকচার তুলে দে। আমান জোর করে সিয়ামকে বসিয়ে দেয় ইশারার পাশে থাকা তুলে, পিকচার তুলে দেয়। তারপর সবাই মিলে দাঁড়ায় পিকচার তুলবে। তখনই টিশা বলে, 1 মিনিট, আমি আদ্রিতাকে নিয়ে আসি। অহনা হিংসুটে নয় মোটেও, তবুও কেন জানি আজকে তার হিংসে হচ্ছে। কোনো মতেই সে মানতে পারছে না আবরার তাসনিম তার ভাই। একই মায়ের পেটের থেকে তাদের জন্ম। তার ছেলের জন্মের পর আবরার তাকে হাসপাতালে দেখতেও চায়নি, এমনকি বাসায় ফেরার পরে একটু কোলেও নেয়নি। অথচ সিয়ামের ছেলেটার জন্য নিজের জান দিতেও প্রস্তুত। বোনের সাথে বন্ধুর তুলনা, বন্ধুই বড় হয়ে গেল। আঁকি পল্লব ভিজে ওঠে অহনার। তার 2 বছরের ছেলে আহিল গোটা বাড়িতে হাঁটাহাঁটি করছে, তাকে থামানোর সাহস কারো নেই। একবার কিচেনে গিয়ে এটা ওটা ফেলে দিচ্ছে, তো আবার ড্রয়িং রুমে টেবিলে থাকা জিনিসপত্র ফেলে দিচ্ছে। আদ্রিতা অবশ্য বাচ্চাটি এসব কর্মকাণ্ডে সাপোর্ট করছে, নিজেও যেন বাচ্চা হয়ে উঠেছে। আহিলের সঙ্গে তাল মিলিয়ে খেলছে, কখনো কখনো হাসিতে ফেটে পড়ছে। আতিয়া বেগম কিচেনে ঢুকে পড়েছে। সকলের জন্য রান্না করতে হবে। আহনা, আবরারের গম্ভীর কণ্ঠস্বর চমকে ওঠে অহনা। তাড়াহুড়ো করে চোখ মুছে পেছনে ঘুরে তাকায়, একটু হাসার চেষ্টা করে বলে, জি ভাইয়া, কিছু বলবে? তোর অনেকেই আছে, মা আছে, হাজব্যান্ড আছে, শ্বশুর বাড়ি আছে, কিন্তু সিয়াম, আমান, আহাত, ইভান, ওদের আমি ছাড়া কেউ নেই। তুই আমাকে ছাড়া থাকতে পারিস, কিন্তু ওরা পারে না। আমার খারাপ সময়ে তুই ছিলি না, ওরা ছিল। এখন আমার বিপদে তুই থাকবি না,
কিন্তু ওরা থাকবে, তাই ওদের নিয়ে হিংসা করবি না। ওরা ছাড়া আবরার তাসনিম শূন্য। আই থিঙ্ক বুঝতে পেরেছিস। নিজের বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে চলে যায় আবরার। অহনার বুকের ভেতরটা কাঁপছে। এই প্রথম সে রিয়েলাইজ করলো আসলে ভাইয়ের খারাপ সময় সে ছিল না। একই শহরে থাকতো কিন্তু কখনোই ভাইয়ের খোঁজ নেওয়া হয়নি। রক্তের সম্পর্কের থেকে আত্মার সম্পর্ক বেশি গভীর। ঈশার আগে তার কক্ষে শুয়ে দিয়েছে টিশা। এখন ওর জন্য খাবার বানাচ্ছে। সিয়াম, ইভান এবং আদ একটু বেরিয়েছে। আদের একটা মেয়েকে ভালো লেগেছে। হাসপাতাল থেকে ফেরার পথে পার্কে দেখেছে মেয়েটিকে এবং কথাখানা ভুলবশত সিয়ামের কাছে শেয়ার করেছে। এখন আর 1 সেকেন্ডেরও টিকতে দিচ্ছে না সে। মেয়েটাকে দেখবে, বিয়ে প্রপোজাল দিবে, তারপরে ক্ষান্ত হবে। সিয়ামের জেদের কাছে হার মানে আহাদ এবং ইভান। তারা ছুটে চলেছে সেই পার্কের উদ্দেশ্যে। পথিমধ্যে দেখা হয়ে যায় আমানের সঙ্গে, সেও সঙ্গে যাচ্ছে। ভাগ্য ভালো ছিল বোধহয়, তাই মেয়েটাকে পেয়ে যায়। পার্কের এক কোনায় থাকা ব্রেঞ্চে বসে আছে। মঞ্চ পথে খুব খারাপ, কেমন উদাসীন ভঙ্গিমায় আসমান পানি তাকিয়ে আছে। আমান শার্টের কলার ঠিক করতে করতে এগিয়ে যায়। মেয়েটার পাশে বসতে বসতে বলে, ইউ আর লুকিং সো বিউটিফুল। তা আপনার নাম কি? মেয়েটা বাঁকা নয়নে খানিকক্ষণ তাকিয়ে থাকে আমানের মুখপানে, তারপর বলে, আপনি আবরার তাসনিম এর বন্ধু না? আর টিশার বর না? আমান ফরকায়। এখনই আবার টিশা আর আবরারকে বলে দিবি নাকি? সুটো ঠোক গিলে মুহূর্তে মেয়েটির পা জড়িয়ে ধরে আমান। আহাত এবং ইভানও দৌড়ে এসে আমানের সামনে বসে। মেয়েটি ফরকায়। ওরা কান্নার শব্দে বলেছে, ওরে আমার মা, তুমি আমার খালা, লাগলে আপা বলেও ডাকতে পারি। তবু এই খবর আমার বউয়ের বন্ধুকে বলিয়েন না। ওরা আমাকে বাড়ি ছাড়া করবে, পিচ পিচ করে কেটে জুড়ি নদীতে ভাসিয়ে দেবে। দাঁড়ান, আপনাকে কবিতার ভাষায় বোঝাই ব্যাপারটা। খাবে আমার মায়ের, কাটবে ওর গলা, আমরা সাথে ছিলাম বলে যাবে আমাদের গল্লা। আমানের কান্না থেমে যায় সিয়ামের কবিতা শুনে। মেয়েটা স্তব্ধ। সে বাংলাদেশেই বড় হয়েছে, এমন উদ্ভট কবিতা কখনোই শোনে না। আহাত বলে হচ্ছে, ভাই তুই পাকিস্তান থেকে খাওয়া স্থানে কেমনে গেলি? মেয়েটি নিজের পা ছাড়িয়ে নিয়ে বলে, আপনারা শুরুটা করলেন কি? আমি কাউকে কিছু বলবো না, আপনারা উঠুন। তবু ওরা ওঠে না। ইভান বলে, এই আহাদ, হালা হালা আপনারা দেখে ফিদা হয়ে গিয়েছে, বিয়ে করতে চাচ্ছে না। এই শিয়াম, এটাকে কবিতার ভাষায় শোনাতো। সিয়াম কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলে, যদি তুমি থাকো রাজি, ডাকবো আমরা কাজে। বাকিটা শেষ করার আগে আমান ঠাস করে একটা থাপ্পড় মারে সিয়ামের মাথায়, বলে, আর একবার গরুর মাংস বলে উত্তর মাংস খাওয়াই দেবো তোকে। সিয়াম মাথায় হাত টলতে টলতে বলে, হালা তোর মেশিন নষ্ট হয়ে যাবে দেখিস। ওরা সকলে দৌড়ে পালিয়ে যায় ওই স্থান থেকে। এই হালা আজকে গরুর মাংস বলে জান্ডাই খেয়ে দিবে সকলের। মেচা হাবলার মতো তাকিয়ে থাকে। কি হয়ে গেল এটা? ইশারা সাম্বাকে ঠিকঠাক কোলে নিতে পারে না। তার প্রথম কারণ হচ্ছে ঘা এখনো শুকোয়নি, আর দ্বিতীয় কারণ জীবনে প্রথমবার সে বাচ্চা কোলে নিচ্ছে। একটু তো সমস্যা হবেই। টিশা এবং আদ্রিতা খুবই হেল্প করে ইশারাকে। এই তো কিছুক্ষণ আগে টিশা বাচ্চাটাকে গোসল করালো, তারপর ইশারা খাইয়ে দিল। এখন আদ্রিতা তাকে নিয়ে নিজেদের কক্ষে চলে এসেছে। আবরার ল্যাপটপে কিছু কাজ করছিল। সাম্বাকে দেখে ল্যাপটপটা বন্ধ করে হাত বাড়িয়ে দেয়। আদ্রিতাও বাচ্চাকে আবরারের কোলে দেয়, নিজেও পাশে বসে। কিছু মুহূর্ত দুজনের মুখপানে তাকিয়ে থেকে প্রশ্ন করে, আবরার, ডক্টর বলেছিল আমাদের বেবি হবে না, তাহলে কি করে হলো? আবরার জবাব দেয় না। আদ্রিতা বুঝতে পারে সাহেবকে মেরে ফেললেও এই প্রশ্নের জবাব দেবে না, কেননা ইতিমধ্যে প্রায় 500 বার একই প্রশ্ন করে ফেলেছে সে। একবারও লাট সাহেব মুখ খুলিনি, যেন দাঁতে পোকা বসেছে। তার মুখ বাঁকিয়ে লোকটার কাঁধে মাথা রাখে। আচ্ছা, আমাদের বেবির নাম কি রাখবো? এবারে মুখ খুলে আবরার সাম্বার কপালে চুমু দিয়ে বলে, আহিরা তাসনিম। ছেলেও তো হতে পারে। হবে না, সাম্বা বাবার পার্টনার হয়ে কিউট একটা মেয়ে আসবে, আর তাকে আমি সাম্বার সাথে বিয়ে দেবো। হ্যাঁ, বড় হয়ে সাম্বা আহিরাকে ফেলে অন্য দেশে চলে যাবে। আমার মতো আমার মেয়েটাও দুঃখ পাবে। পৃথিবীর যে প্রান্তে যাবে, আহিরার বাবা সেকেন্ডে তাকে ধরে নিয়ে আসবে। আমার মেয়ে ছাড়া সাম্বার আর কোনো অপশন থাকবে না। পিচিটা কি বুঝলো কে জানে। সে খিলখিল করে হেসে ওঠে। তার হাসি দেখে
আবরারও হাসে। লোক আয়রার কথা শুনে কত হ্যাপি সে। আদ্রিতা মুখ বাঁকায়। এই বাচ্চা তার গোমরা মুখ চাচুর মতো হবে কিনা কে জানে। হলে তো মুশকিল। একটা হাতি সামলাতে আদ্রিতার জান যায়, আরেকটা হাতি সামলালে তার মেয়ের জান যাবে। পাখি যাও, পানি খেয়ে এসো। কিন্তু আমার তো তেষ্টা পায়নি। তাও খেতে হবে। 2 ঘন্টা অন্তর অন্তর পানি খাওয়া খেতেই হবে। জলদি যাও। বড় ভাগ্য করে পেয়েছিলাম আপনাকে। যতটা দুঃখ দিয়েছিলেন তার থেকেও দ্বিগুণ বেশি সুখ দিয়েছেন। দুঃখ কাকে বলে আর বুঝতেই দিলেন না। আবার অফিসে যাবে বলে রেডি হচ্ছে, তাই বাড়তে বাড়তে আদ্রিতার মুখপানে এক পলক তাকায়। আগের চেয়ে বেশ মোটা হয়েছে, গাল দুটো টমেটোর মতো গোল গোল হয়ে গেছে। ডোরালা ম্যাক্সি পরে থাকে সারাক্ষণ, গলা কুচকুচে কালো হয়ে গিয়েছে। আবরার ডাক্তার দেখিয়েছে এটার জন্য, তবে তা ফল পাওয়া যায়নি। আতিয়া বেগমের মতে মেয়েবাবু হলে মেয়েদের গলা কালো হয়। আদ্রিতা এখন এতটুকুতে হাঁপিয়ে যায়, হাঁপিয়ে ওঠে, হাঁটাচলা করতেই পারে না। বেচারি টিশা প্রচণ্ড কষ্ট করে। সাম্বার দেখাশোনার পাশাপাশি আদ্রিতার কখন কি লাগবে সবটাই নজরে রাখে। আপনার কথা কেন বলছেন না? আবরার আদ্রিতার সামনে এসে হাঁটু মেরে বসে পড়ে, উঁচু উদরে উষ্ঠ ছুঁয়ে বলে, আসছি আমি, সাবধানে থাকবে। যেতেই হবে কেন? ইম্পর্টেন্ট মিটিং আছে, দ্রুত চলে আসবো। তারপর ওর কপালে উষ্ঠ ছুঁয়ে আবরার চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। বাবা মারা গেছে, আমায় কেন বলেননি? পা থেমে যায় আবরারের। পেছনে ঘুরে তাকায় আদ্রিতার মুখপানে। কি ভেবেছিলেন আমি দুঃখ পাবো? থাকো পাখি, এসে সব কথা শুনবো। চলে যায় আবরার। আদ্রিতা মুখ বাঁকায়। লাট সাহেব একটা, তবে হ্যাঁ মানতেই হবে লোকটা অন্যরকম। এই যে প্রেগন্যান্সির পর থেকে আদ্রিতার শরীর ভালো থাকে না, মাঝরাতে খিদে পায়, হাত পা ব্যথা করে, বমি পায়। মাসব বড্ড ধৈর্য নিয়ে সবটা সহ্য করে নেয়। সাম্বা এখন হামাগুড়ি দিয়ে শিখছে, হুর হুর করে এখন এখান থেকে ওখানে চলে যায়। আহিল কথা বলতে পারে। আহাত এবং ইভান বিয়ে ঠিক করেছে। আদ্রিতার ডেলিভারির পরে ধুমধাম অনুষ্ঠান করে তাদের বাড়িতে তোলা হবে। তবে সিয়াম এখনো বদলায়নি। এই যে এই মুহূর্তে ড্রয়িং রুম থেকে সিয়ামের কবিতার সুর ভেসে আসছে। আদ্রিতা হেসে সেদিকে এগিয়ে যায়। টিশা এবং ইশারা সাম্বাকে খাওয়াচ্ছে। সিয়াম সোফায় পা তুলে বসে বলছে, ছেলে আমার হয়েছে বড়। ও হেটিসা ইশারা, তোমরা সরো। 2 দিন পরে করব বিয়ে, বাড়িতে আনবো একটা ময়না টিয়া। 2জন মিলে বাঁধবে সুখের ঘর, তোমরা তখন হয়ে যাবা পর। ভাইয়া ছেলেকে অন্য জায়গায় বিয়ে করানোর কথা চিন্তাও করবেন না। সাম্বা আমার মেয়ের জামাই হবে। মা তুমি আমার, তোমার বড় মা ডাকতে বলেছিল, সেসব ভুলিনি। মায়ের মেয়ে আমার বোন হয়। আমি জীবনেও আপনাকে ছেলের নজরে দেখিনি। আপনি আমার ভাই ছিলেন। তোমার পাগলা ঘোড়াকে বলবা আমাকে দিয়ে মা ডাকানোর জন্য, যেন সরি বলে, তারপর বিয়ের কথা এগোবো। আদ্রিতার সঙ্গে সঙ্গে কল করে আবরারের নাম্বারে। সঙ্গে সঙ্গে কল রিসিভ হয়। কি হচ্ছে পাখি, ঠিক আছে তুমি? আমি ঠিক নেই। সিয়াম ভাই বলছে আপনি সরি না বললে ছেলে বিয়ে দেবে না। আপনি দ্রুত সরি বলুন তো। আবরার ফুস করে শ্বাস টানে, তারপর বলে, কল লাউটে দাও। আদ্রিতা দেয় সিয়াম কান খাড়া করে সরি শোনার জন্য। পাশ থেকে আমান বলে হচ্ছে, সিয়াম, তোর কানের নিচে 3টে থাপ্পড় দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবো, শালা চরিত্রহীন। আমার বোনকে দেখে ক্রাশ খেয়েছিলি, তা তো আবরার মা দেখিয়েছিল। শালা, চোখের তো মা বোন নেই, মেয়ে দেখলেই নয়না ছলাৎ ছলাৎ করতো। ইশারা কঠিন দৃষ্টিতে তাকায় সিয়ামের মুখপানে। বেচারা শুকনো ঠোক গিলে আদ্রিতার হাত থেকে ফোন নিয়ে কল কেটে দেয়। টিশা আর আদ্রিতা মুখ চেপে হাসতে থাকে। ছোট্ট সাম্বাও বাবার মুখ পানে তাকিয়ে আছে, যেন বলছে, এই খারাপ ব্যাটার সংসার আমি করবই না, চলে যাব বাবার বাড়ি। আমানের পাখির কসম, তোমাকে দেখার পর আর কোনো মেয়ের দিকে তাকায়নি। সেসব রাগ কমলই না ইশারার। সে চলে যায় তার কক্ষে। দরজাটা বন্ধ করতেও ভুলি না। রাত 12টা বেজে 8 মিনিট। সকলেই ঘুমিয়ে পড়েছে। আবার কিচেনে কেক বানাতে ব্যস্ত, কারণ এখন আদ্রিতার কেক খেতে মন চাচ্ছে। কিছু মুহূর্ত আগেই সে বাসায় এসেছে। জামা কাপড় পাল্টানোর আগে আদ্রিতা বলে উঠছে, কেক খেতে মন চায়। ব্যাস 1 সেকেন্ডও সময় নষ্ট না করে তখনই কেক বানানোর কাজে লেগে পড়েছে সে। অবশ্য তাকে সাহায্য করছে আদ্রিতা, পাশে দাঁড়িয়ে এটা ওটা এগিয়ে দিচ্ছে। আবরার বারবার বলছে,
তুমি বসো গিয়ে। কিন্তু সেসব শোনার মতো মেয়ে সে তো নয়, সে এইখানেই থাকবে। ওভেনে কেক দেওয়ার পরে আদ্রিতা বলে, একবার ভালোবাসি বলুন না ফটাফট করে। আম, কতদিন হলো শুনি না আমি শব্দটা। আবরার সত্যি সত্যি সঙ্গে সঙ্গেই বলে, ভালোবাসি পাখি, অনেক ভালোবাসি। আদ্রিতা হাসে, 2 হাত বাড়িয়ে বলে, ঠিক আছে, তাহলে এখন আমাকে কোলে তুলে রুমে দিয়ে আসুন। আবরার কোলে তুলে নেয়, তখনই চিৎকার করে উঠে আদ্রিতা। বহুদিন পরে বাংলাদেশের মাটিতে পা রাখলো ইমা বেগম। আহা, কত শত স্মৃতি জমে আছে নিজ ভূমিতে। বাংলাদেশের বাতাসেও এক প্রকার প্রশান্তি পাওয়া যায়, কিন্তু ইমা বেগম শান্তি পাচ্ছে না। তার ছেলেমেয়েদের চোখের সামনে না দেখা অবধি কোনোভাবেই শান্তি পাবে না। হ্যাঁ, আবরারই তাকে বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করে দিয়েছে এবং যে ডাক্তার তার ছেলেমেয়েদের দত্তক নিয়েছিল তার ঠিকানাও দিয়েছে। ইমা এই মুহূর্তে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দরজার সামনে বিশাল বড় সাইজের তালা চলছে। ধুলো জমে গিয়েছে বাড়ির উঠোনে। দেখে বোঝা যাচ্ছে বহুদিন হবে বন্ধ পড়ে আছে বাড়িটা। তবে কি আবরার তাসনিন ভুল ঠিকানা দিল? বুকের ভেতরটা কাঁপতে থাকে তার। বাড়ি থেকে বেরিয়ে আশেপাশের মানুষ খোঁজার চেষ্টা করে। দেখা যায় খানিকটা দূরে একটা চায়ের দোকান রয়েছে। ইমা সেদিকে যায়। বৃদ্ধ একটা লোক গভীর মনোযোগে চায়ের পানি গরম করছে। তাকে বলে উঠছে। লোকটা ইমার মুখপানে এক পলক তাকায়, তারপর জবাব দেয়। ইমার হাত পা কাঁপতে থাকে। লন্ডন চলে গিয়েছে মানে কি? তার বাচ্চারা কোথায় তাহলে? হতাশা ইমার দু চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। সব শেষ হয়ে গেল তার। স্বামী মরে গেল, সন্তানরা চলে গেল। অসহায় ইমা এখন কোথায় যাবে? কার কাছে থাকবে? এত বড় দুনিয়াতে তার আর আপন বলতে কেউ রইল না। হাতের উঁচু পিছে চোখের পানি মুছে চলে যায় সেখান থেকে। বাস ধরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। 6 ঘন্টার ব্যবধানে পৌঁছে যায় কক্সবাজার। ফিরে আসে নিজ বাসস্থানে। বাবার বাড়ি, এখানেও কেউ নেই। বাবা মা মারা গিয়েছে। পড়ে আছে শুধু ছোট্ট একটা ভাঙা ঘর। এখান থেকে শুরু হয়েছিল ইমার গল্প। এই ঘরেই এসেছিল আরিফ। জমি কেনার প্রস্তাব নিয়ে ইমা খুবই বুদ্ধি করে ঢুকে পড়েছিল তার জীবনে। আরিফের সংসার ভেঙেছে, তাকে নিয়ে সিঙ্গাপুর পাড়ি জমিয়েছে, টাকার পাহাড় গড়েছে, বিলাসিতা করেছে। শেষ মুহূর্তে শূন্য হাতে ফিরতে হলেও কিছুই রইল না তার। ডাক্তাররা ভীষণ চেষ্টা করছে নর্মাল ডেলিভারি করার, কিন্তু সেটা কিছুতেই পসিবল হচ্ছে না। কিছু জটিলতার কারণে সিজার করতেই হবে। আবরার তাতে সায় জানিয়েছে, তবে আদ্রিতা ইঞ্জেকশন নিতে চাচ্ছে না। বড় একটা ইঞ্জেকশন দেওয়া হবে তাকে দেখে চিৎকার করে কান্না করা শুরু করেছে। করিডোরে পায়চারি করতে থাকা আবরার দৌড়ে কেবিনে ঢুকে পড়ে। তার পেছন পেছন ঢুকে সিয়াম, আমান, আহাত, ইভান বাইরেই রয়েছে। আবরারকে দেখে আদ্রিতা জড়িয়ে ধরে আর বলে, আমি ইঞ্জেকশন নিতে চাই না, আর এই ডক্টর ইঞ্জেকশন দিবেই। মেজাজ ছুটে যায় আবরারের। সে সিয়ামকে উদ্দেশ্য করে বলে, সবচেয়ে বড় সাইজের ইঞ্জেকশনটার জায়গা মতো ঢুকিয়ে দিত সিয়াম। বাধ্য সিয়াম তক্ষুনি একটা ইঞ্জেকশন হাতে নেয় এবং ডাক্তারের দিকে এগোতেই থাকে। ডাক্তার শুক্র ঠোক গিলে বলে, ইনজেকশন দিতে হবে ওনাকে, না হলে সিজার করা পসিবল হবে না, আর সিজার না করা অবধি ওনার ব্যথা কমবে না। আবার বুঝলো। সে আদ্রিতাকে জড়িয়ে রেখেই ডাক্তারকে ইশারা করে ইঞ্জেকশন দেওয়ার। ডাক্তারও অতি দ্রুত গোপনে ইঞ্জেকশনটা পুশ করে। আদ্রিতা বিড়বিড় করে বলে উঠছে, ব্যথা পেলাম না আবরার। আপনি আমার সাথে থাকলে, আমাকে জড়িয়ে রাখলে মৃত্যুকেও ভয় পাবো না আমি। থাকুন না আবরার। সেটাই হলো। সিয়াম বেরিয়ে গেল আর আবরার আদ্রিতার হাত জড়িয়ে ধরেই পাশেই বসে থাকে। কিছু মুহূর্ত পরেই মিষ্টি কান্নার স্বর কানে ভেসে আসে। সকলের অপেক্ষা সমাপ্তি। আবরার তাসনিনের প্রিন্সেস দুনিয়ায় চলে এসেছে। তখনই আসমান হয়ে গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা জমিনে গড়িয়ে পড়ে, যেন আবরার কন্যাকে স্বাগতম জানাচ্ছে তারা। আদ্রিতার হুঁশ নেই। সে অবচেতনে পড়ে আছে। নার্স তোয়ালে দিয়ে মুড়িয়ে নেয় বাবুটাকে, তারপর আবরার খুলে দেয়। অদ্ভুত এক অনুভূতি। শক্তপোক্ত আবরার তাসনিন কেঁপে উঠছে। রাখি পলবে অশ্রুকণা জমে। ছানাটাকে বুকে জড়িয়ে পিপির করে বলে, আমার করেছে, আমার পাখি, আমার সুখ, তোমার আগমনে আমার জীবন পরিপূর্ণ হয়ে গেল। এই পৃথিবীর সব সুখ তোমার পায়ের কাছে এনে দেবো আমি, কথা দিলাম। তারপর বাবুকে নিয়ে কেবিন থেকে বের হয় আবরার। আতিয়া বেগম বাইরে অপেক্ষা করছিল। ছেলের কোলে বাবুটাকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। তার ছোট্ট আবরার বাবা হয়ে গেল। যে ছেলেটা তাকে কখনো মা বলে ডাকেনি, কোনোদিন ছেলের মুখটা দেখতে পারবে কিনা এটাই জানতো না তিনি। আর আজকে সেই ছেলের কোলে তার সন্তান।
নিজেকে কোনো মতে শান্ত করতে পারছে না তিনি। আবরার এক হাতে বাচ্চাকে ধরে আরেক হাতে মাকে আগলে নেয়, কপালে চুমু খেয়ে বলে, ডোন্ট ক্রাই আম্মু। আমার মেয়ে কান্না দেখতে একদম পছন্দ করে না। আতিয়া বেগম আঁচল দিয়ে চোখ মুছে বাবুকে কোলে নেয়, কিছু মুহূর্ত তাকিয়ে থাকে সুন্দর মুখপানে। এই যেন ছোট্ট বর্ষা। আদ্রিতার কোল জুড়ে তার মা ফিরে এসেছে। 3 দিন পর আদ্রিতা এবং বাবুকে বাড়িতে নিয়ে আসা হয়। গোটা বাড়ি আনন্দে মেতে উঠে। সিয়াম ফুল দিয়ে সাজাচ্ছে আর কবিতা বলছে। আগের দিন খাইছে বাগে, আইছে নতুন বছর। আগে ছিলাম সিঙ্গেল আমি, এখন এক ছেলের বাপ। চাইলে আর যায় না পড়া অন্য মেয়ের দেখতে। বউ আমার জনমের খারাপ, চোখ যে তুলে নিবে। সাম্বা হামাগুড়ি দিয়ে সিয়ামের কাছে চলে আসে, আচ্ছাস করে থাপ্পড় মেরে দেয় সিয়ামের পিছে। হইছে এক ছেলে, এখন ওই বাপের গায়ে হাত তুলে বড় হলে কি করবে? আমান মার্কেটে যাচ্ছিল, সিয়ামের সামনে থেকে সাম্বাকে তুলে নিয়ে চলে যায় কোনো কথাবার্তা ছাড়া। আদ্রিতাকে কোলে তুলে নিজ কক্ষে চলে আসে আবরার। তিশা বাবুকে নিয়ে পেছন পেছন আসে। ঘরটাও গোলাপ ফুলে সাজানো হয়েছে। আদ্রিতা চারিদিকে চোখ বুলিয়ে বলে, মনে হচ্ছে নতুন করে বাসর ঘর সাজানো হয়েছে। আবরার কিচ্ছু বলে না, ওকে বিছানায় বসিয়ে দেয়। তিশা বাবুকে আদ্রিতার কোলে নিয়ে বলে, খিদে পেয়েছে ওর, খাওয়াও। বলেই বেরিয়ে যায়। আদ্রিতা তো বাবুকে ঠিকঠাক কোলে নিতেই পারে না, খাওয়াবে কি করে? শেষমেশ আবরার সাহায্য করে। আমার জীবনটা কেমন পূর্ণতায় ছেয়ে গেল, তাই না? কি ছিলাম আর কি হয়ে গেল? আবরার আদ্রিতার কপালে চুমু খেয়ে বলে, আগেও তোমাতে আসক্ত ছিলাম, এখন তোমাতে আসক্ত আছে, ইন ফিউচারেও থাকবো। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে গল্পটি শেয়ার করবেন আর লাইক অবশ্যই করবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।